প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়াত আছি তোমাদের সাথে। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, গত পর্বতে আমি তোমাদের 2025 সালের যে গণিত বই আছে সেই গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো আমি সমাধান করেছি। আজকে আমি তোমাদের অনুশীলনী 2.2-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি সমাধান করব। দেখো, আমরা প্রথমে অনুশীলনী 2.1-এর অঙ্কগুলোতে আমরা দেখেছিলাম অনুপাতের অধ্যা, মানে অনুপাতগুলা কীভাবে কী করতে হয় সেটা আমি কিন্তু 2.1-এর মধ্যে দেখাইছিলাম। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো 2.2-এর মধ্যে শতকরায় প্রকাশ করার অধ্যায়টা। ঠিক আছে? তাহলে একটা জিনিস তোমাদেরকে আমি বলি, অতএব দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে শতকরা ও অনুপাতের অধ্যায়। ঠিক আছে? তো আমরা অনুশীলনী 2.1-এর মধ্যে অনুপাত নিয়ে আলোচনা করেছিলাম, আর আমরা এখন অনুশীলনী 2.2-এর মধ্যে শতকরা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একটা জিনিস সুনিশ্চিত করে বলতে পারি, যদি তোমরা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখো, আমি আশা করি তোমরা অনুশীলনী 2.2-এর অঙ্কগুলা খুব সহজে বুঝতে পারবা। তো দেখো, আমি এই অঙ্কগুলা A to Z আমি কিন্তু নিচে সমাধান করেই রেখেছি। তো আমি উপরে আর বোঝাবো না, আমি নিচে গিয়ে তোমাদেরকে ব্যাপারটা বোঝাবো। তো চলো আমরা নিচে চলে যাই, দেখি নিচের মধ্যে আমরা কী লিখেছি আর কি আমরা করতে পারি, অঙ্কগুলোকে কীভাবে আমরা অঙ্কগুলোকে সমাধান করতে পারি। দেখো, আমি তোমাদেরকে প্রথমে একটু দেখাবো অনুপাত কি আর শতকরা কি। অনুপাতকে কিভাবে তোমরা শতকরায় প্রকাশ করবা আর শতকরাকে কিভাবে তোমরা অনুপাতে প্রকাশ করবা। একটু খেয়াল করো, আমি তোমাদেরকে খুব সহজেই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব। দেখো, আমি এখানে একটা ছক লিখেছি, জায়গাতে খেয়াল করো, এখানে ছক লিখেছি। এখানে একটা ঘর হচ্ছে অনুপাত আর একটা ঘর হচ্ছে শতকরা। তাহলে একটা ঘর হচ্ছে কি অনুপাত আর একটা ঘর হচ্ছে শতকরা। দেখো, আমি কিন্তু অনুপাতের জিনিসগুলো লিখছি, মানে অনুপাতগুলো লিখেছি, কিন্তু শতকরাটা আমাদের এখানে কি করতে হবে, লিখতে হবে। আমি জন্য প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখেছি। একটু খেয়াল করো, আমরা জানি অনুপাতকে শতকরায় প্রকাশ করা যায় আর শতকরাকে অনুপাতে প্রকাশ করা যায়। সেটা কিভাবে? আর আরেকটা কথা তোমাদেরকে আমি বলি যে অনুপাত আর শতকরার মধ্যে পার্থক্য এক জায়গাতেই। শতকরা অবশ্যই তার হর কি হতে হবে, তার হর 100 হতে হবে। আর অনুপাতের মধ্যে যে কোনোটা হতে পারে, কিন্তু শতকরার ক্ষেত্রে তার হর কত হতে হবে, 100 হতে হবে। একটু এই চারটা যদি তোমরা বোঝো, তাহলে কিন্তু তোমরা খুব সহজে অঙ্কগুলো সমাধান করতে পারবা। দেখো, আমি এখন তোমাদেরকে দেখাবো যে অনুপাতকে কীভাবে শতকরায় প্রকাশ করতে হয়। যদি তোমরা প্রথম অনুপাতের দিকে খেয়াল করো, দেখো প্রথম অনুপাতে আমাদের রয়েছে 5:10। ঠিক আছে? তো এই 5:10টাকে আমরা একটু শতকরায় প্রকাশ করি। তোমাদেরকে আমি কি বলছিলাম, শতকরার হর সবসময় 100 থাকতে হবে। মাথায় রাখতে হবে কথাটা, শতকরার হর সবসময় 100 থাকতে হবে। তাহলে এবার আমি এটাকে দেখি কিভাবে অনুপাত থেকে শতকরায় করা যায়। তো আমি এটা তোমাদেরকে একটু দেখাই। দেখো, তো আমাদের এখানে আছে 5:10। তো আমরা যদি এটাকে একটু লিখতে যাই, দেখো আমি এই জায়গাতে একটু লিখে দেই যে আমি লিখলাম, আমরা এই 5:5কে আমরা উপরে লিখতে পারি, আর আমাদের 10 আছে অনুপাত, আমরা 10কে নিচে লিখতে পারি। এটা হচ্ছে আমাদের, আমরা জানি অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায়। এটা কিন্তু আমি তোমাদের 2.1-এর যে অধ্যায় ছিল সে অধ্যায় A to Z আলোচনা করেছি। যারা তোমরা আমার 2.1-এর অধ্যায়টা দেখোনি, তোমরা সেটা দেখে আসবা। দেখো, আমি কিন্তু অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখছি। এবার আমাদের কাজ হচ্ছে এই অনুপাত যে ভগ্নাংশ আকারে আমরা লিখলাম, এটাকে শতকরায় প্রকাশ করা। তাহলে আমরা জানি কি শতকরায় প্রকাশ করতে হলে তার হর অবশ্যই কী হতে হবে, 100 হতে হবে। তাহলে এটাকে আমরা কি করতে পারি, সমান সমান 2 আমরা দেই। আমরা এবার কি করব, আমরা পাইলাম হচ্ছে 5 আর নিচে হর পেলাম হচ্ছে আমাদের 10। এবার যেহেতু আমরা এটা শতকরায় প্রকাশ করব, এই জন্য আমরা কি করব, হর এবং লবকে 100 দ্বারা গুণ করব। তাহলে দেখো, আমি হর এবং লবকে আমি হরকে 100 দ্বারা গুণ করে দিলাম, আবার দেখো লবকেও আমি 100 দ্বারা গুণ করে দিলাম। তাহলে দেখো আমি কি করলাম, একটু খেয়াল করো, আমি এই জায়গাতে দেখো লবকে কি করলাম, 100 দ্বারা গুণ করলাম এবং হরকে আমি 100 দ্বারা গুণ করলাম। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করে কি পাই, একটু খেয়াল করো। এবার দেখো এই জায়গাতে 10 আছে, আমরা এই হরের দিকে তাকাবো না, যেহেতু এই যে 100 হর আছে, যেহেতু আমাদের শতকরার ক্ষেত্রে হর 100 থাকতে হবে, তাহলে আমরা কি করব না, এই যে 100 হর আছে এটার মধ্যে আমরা কি করব না, কোনো হাত দিব না এই 100 হরের মধ্যে। এবার আমরা যা করব, এই উপরে নিচে আছে 10 আর উপরে আছে 5 গুণ
100 এটাকে আমরা কাজ করব। দেখো আমরা যদি এই 10 দ্বারা যদি আমরা এই 100কে কাটি তাহলে 10 10 এ 100 আমরা পাই কত? আমরা পাই হচ্ছে 10। এবার দেখো আমরা কিন্তু আর কোনো কাটাকাটি করতে পারি না। তাহলে আমরা কি করব? এবার এই 5 দ্বারা 10কে আমরা গুণ করব। তাহলে আমরা কি পাই একটু খেয়াল করো। যদি আমরা 5 দ্বারা 10কে গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে 5 10কে 50 পাই আমরা, ঠিক আছে? আর নিচে আমাদের কত রইল? নিচে কিন্তু আমাদের এই 100 রয়ে গেছে। তারপর নিচে পেলাম হচ্ছে 100। তাহলে দেখো আমাদের ছিল হচ্ছে এটা অনুপাত, ছিল কি এটা অনুপাত। আমরা এটাকে দেখো আমরা কিন্তু ক্যালকুলেশন করে এটাকে আমরা কি করছি? আমরা এটাকে ভগ্নাংশ মানে শতকরা আকারে লিখে নিয়েছি, কারণ আমরা জানি শতকরার ক্ষেত্রে হর 100 থাকে, আমাদের কিন্তু হর 100 এখানে হয়ে গিয়েছে। এইবার আমরা এটাকে কিভাবে লিখতে পারি? একটা জিনিস তোমাদেরকে আমি সহজভাবে বোঝাই, তোমরা একটু মনোযোগ দাও। মনে করো তোমরা যে পরীক্ষা দাও, আমি অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে বলি, তোমরা যে অঙ্ক পরীক্ষাটা দাও সেটা কিন্তু তুমি কি করো? 100 নম্বরের পরীক্ষা দাও, তাই না? কারণ অঙ্ক পরীক্ষাটা কিন্তু 100 মার্কের হয়। আচ্ছা, যখন তুমি 100 মার্কের পরীক্ষা দাও, তুমি কিন্তু একটা মার্ক পাও, মনে করো 70 পাও বা 80 পাও বা 90 পাও, যাই পাও না কেন, তুমি কার মধ্য থেকে পাও? তুমি কিন্তু 100-র মধ্য থেকে পাও। মনে করো আমি তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে যদি বুঝাই, দেখো আমি একটু উদাহরণটা তোমাদেরকে দিয়ে বুঝাই। এখানে দেখো, তোমার মনে করো পরীক্ষা হলো 100 মার্কের। কত মার্কের? 100 মার্কের। তাহলে এবার তুমি মনে করো অঙ্ক পরীক্ষায় তুমি 95 পেয়েছো। কত পেয়েছো? 95। তাহলে তুমি মানে কতর থেকে 95 পেলা? 100-র মধ্যে তুমি 95 পেয়েছো, অতএব 95% নাম্বার তুমি পেয়েছো 100% নাম্বার থেকে। শতকরা তুমি 95% নাম্বার পেয়েছো। ব্যাপারটা বুঝো কিন্তু। আমি এই যে পার্সেন্ট দিলাম কেন? আমি এই 100-র পরিবর্তে কিন্তু পার্সেন্টটা দিছি। তুমি চাইলে 100/95 এটাও লিখতে পারো। তা আমি এই 100 দেওয়া যেই কথা, এই পার্সেন্টটা দেওয়া একই কথা। এজন্য আমি কি করছি? 100কে পার্সেন্ট আকারে বুঝিয়ে দিয়েছি। তারপর তাহলে দেখো আমি যে এখানে পেলাম হচ্ছে, এই জায়গাতে কত পেলাম? 100/50। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? 50%। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। অতএব এই যেহেতু 100, আমরা কতর মধ্যে 50 পেয়েছি? আমরা কিন্তু 100-র মধ্যে 50 পেয়েছি, তাই আমরা 50% দিয়েছি। এই পার্সেন্ট দ্বারা কিন্তু বোঝায় 100। অতএব 100-র মধ্যে আমি 50% পেয়েছি। তো দেখো প্রত্যেকটা অনুপাত কিন্তু তোমরা একইভাবে সমাধান করবে। তো আমি যদি তোমাদেরকে দেখো এইটার দিকে খেয়াল করো, আমি কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা করে দেখাতে পারবো না, জাস্ট 1 থেকে 2টা করে দিব, তুমি বাদ বাকিগুলা নিজেই পারবা। তো দেখো এখানে আছে কত? এখানে কিন্তু আছে 2:20। তো এবার দেখো এই 2:20কে যদি আমরা লিখতে যাই তাহলে আমরা লিখতে পারি কি? 2 উপরে লিখব আর নিচে যা এখানে যে 20 আছে 20 আমরা নিচে লিখব। তাহলে আমরা 2:20কে আমরা ভগ্নাংশ আকারে লিখলাম। এবার এটাকে আমাদের শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে শতকরায় যদি আমরা প্রকাশ করি তাহলে দেখো এবার আমরা কি করতে হবে? শতকরায় প্রকাশ করতে হলে আমরা কিন্তু উপরেটা দেখছিলাম, যেহেতু শতকরায় প্রকাশ করতে হলে আমরা হর এবং লবকে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমাদের হর আছে কত? 20। লব আছে কত আমাদের? 2। তাহলে আমরা কি করব? হর এবং লবকে 100 দ্বারা গুণ করব। তাহলে 2 গুণ হচ্ছে 100। তারপর দেখো হরের সাথে আমরা গুণ করব 20 গুণ হচ্ছে 100। তাহলে এবার দেখো আমরা এই হর কিন্তু কিছুই করব না, কারণ আমি তোমাদেরকে উপরে বলে এসেছিলাম যে এই হরটা আমাদের যেভাবে আছে এভাবেই থাকবে। তাহলে দেখো এবার আমাদের কাজ করতে হবে কি? এই যে 20 আছে এই 20 দ্বারা উপরের দুইটার মধ্যে আমরা কাজ করব। তাহলে দেখো আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা দেখি 5 20 কত? 5 20 100, আমরা পাই হচ্ছে 5। এবার দেখো 5 দুগুণে কত? 10। তাহলে আমরা কি পাই একটু খেয়াল করো, আমি একটু এখানে লিখে তার উত্তরটা দেখো। আমি নিচে পাই হচ্ছে 100। কত পাই নিচে? 100। আর উপরে পেলাম কত? 5 দুগুণে 10। 5-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে আমরা কিন্তু 10 পাই। কত পাই আমরা? 10 পাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে পাইলাম হচ্ছে 10। তাহলে আমরা কতর মধ্যে 10 পাইলাম? আমরা কিন্তু 100-র মধ্যে 10 পেলাম। অতএব আমরা লিখতে পারি 10%। আমরা কি লিখতে পারি? তবে আমরা লিখতে পারি হচ্ছে 10%। এই পার্সেন্ট দ্বারা কি বোঝাচ্ছে? এই পার্সেন্ট দ্বারা মূলত এই 100কে বোঝাচ্ছে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এরকমভাবে কিন্তু তোমরা প্রতিটা জিনিস আমি দেখো নিচে তোমাদের জন্য সমাধান করে রেখেছি। দেখো আমি প্রথমটাতে 50 পেয়েছিলাম, তোমাদের মনে নিশ্চয়ই খেয়াল রয়েছে। তো প্রথমে কিন্তু আমরা 50% পেয়েছিলাম। আমি এখানে দেখো প্রথমটাতে 50% লিখেছি। তারপর দেখো দ্বিতীয়টাতে আমি মাত্র 10% পেয়েছি, সেটা আমি লিখেছি। এবার তোমরা প্রতিটা কিন্তু এভাবে বের করে নিতে পারো। তাহলে আমরা বুঝলাম কি শতকরা অনুপাতে কীভাবে শতকরা প্রকাশ করতে হয়।
এমনকি শতকরাকে কীভাবে অনুপাতে প্রকাশ করতে হয় এবার আমি তোমাদেরকে সেটা দেখাবো। দেখো আমি যদি তোমাদেরকে এই শতকরাটা আমি 3 নাম্বারেরটা করে দেখাই, তাহলে তোমরা আরও ভালো করে বুঝবা। দেখো 3 নম্বরে আমাদের কি রয়েছে, 3 নম্বরে কিন্তু আমাদের আছে হচ্ছে 5:25। তো আমরা প্রথমে এটা অনুপাতে আছে, আমরা শতকরায় লিখি তোমাদেরকে বোঝানোর স্বার্থে কিন্তু। তো আমি দেখো অনুপাতে আছে, এটাকে আমরা শতকরায় লিখবো এখন। তো অনুপাতে আছে হচ্ছে 5:25। তো এটা আমরা যদি লিখি, দেখো আমরা 25 দিব হচ্ছে নিচে, 25 কোথায় দিব, নিচে দিব, আর ওই 5টা দিব হচ্ছে উপরে 5। এবার দেখো এটা কিন্তু অনুপাত ছিল, আমরা এটাকে ভগ্নাংশ করে এখন শতকরা করব। তাহলে এবার দেখো তো আমি যদি এটাকে শতকরা করে নেই, এবার দেখো এই জায়গাতে আমি দিতে পারি হচ্ছে কত, উপরে দিব হচ্ছে 5 গুণ হচ্ছে 100, কারণ আমরা জানি হর এবং লবের সাথে 100 গুণ করতে হবে যদি শতকরায় করতে হয়। তাহলে আমরা গুণ দিলাম হচ্ছে 100। তারপর দেখো নিচে আছে আমাদের কত, নিচে আছে আমাদের 25। তো আমরা লিখবো 25, তারপর হচ্ছে গুণ কত, 100। তাহলে কিন্তু এখানে 100 লিখে দিলাম। তাহলে দেখো এবার আমরা এখানেও 100 লিখলাম, এখানেও 100 লিখলাম। এবার এই 100 দিয়ে কিন্তু আমরা টাকাবো না, আমি তোমাদেরকে আগে বলছিলাম। তাহলে এবার দেখো আমরা যদি 25 দ্বারা 100কে কাটাকাটি করি, তাহলে 4, 25, 100 আমরা পাই কত, 4। তাহলে দেখো এই 4 দ্বারা দিয়ে আমরা 5কে কী করি, আমরা ভাগ করি, গুণ করি, তাহলে আমরা পাই হচ্ছে 100 বাই কত, 20 পাই, 100 বাই 20 পাই। তো দেখো এইটাকে আমরা বলতে পারি 20%। কত বলতে পারি, 20%। এইবার এই যে শতকরাটা আছে আমাদের, এই শতকরাটা এটাকে কিন্তু আমরা এখন অনুপাতে আনবো। সেটা কিভাবে আনবো দেখো, তো এই জায়গাতে আমি একটু তোমাদেরকে দেখাই। আমি লিখলাম হচ্ছে 20 আর নিচে হচ্ছে আমাদের কত, 100। তো এইবার একটু খেয়াল করো, আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে কি হয়, দেখো আমরা যদি এখানে কাটাকাটি করি, তাহলে দেখো আমরা যদি 4 দ্বারা কাটি, তাহলে 4 5 20 আমরা পাই হচ্ছে 5। তারপরে দেখো আমরা জায়গা থেকে আমরা কাটাকাটি করি, তাহলে আমরা পাই হচ্ছে 4, 25, 100 আমরা পাই হচ্ছে 25। তাহলে আমরা কী পেলাম বলো তো, 5/25, অতএব 25/5 আমরা পেলাম। এবার এটাকে যদি আমরা অনুপাতে লিখি, আমরা প্রথমে লিখব 5, তারপর অনুপাত হচ্ছে 25। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে শতকরা থেকে অনুপাতে প্রকাশ করা যায়, আর অনুপাত থেকে কীভাবে শতকরাতে প্রকাশ করা যায়। তো এবার চলো আমরা মূল অঙ্কতে চলে যাই। আমি জাস্ট এই জিনিসগুলো তোমাদেরকে দেখাইছি, তোমরা যদি এই জিনিসগুলো বুঝতে পারো, মূল অঙ্কগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবা। তো চলো আমরা এবার মূল অঙ্কতে চলে যাই। আমি কিন্তু তোমাদের জন্য একদম সহজভাবে, যাতে করে তোমরা অঙ্কগুলো সমাধান করতে পারো, এই জন্য আমি তোমাদেরকে এই জিনিসটা দেখালাম। এবার আসো শতকরা প্রকাশ, যা আমরা কিন্তু এইমাত্র দেখে এসেছিলাম। তো এখানে কয়েকটা নিয়ম আমি লিখে দিয়েছি, তোমরা এই নিয়মগুলো ফলো করবা। একইভাবে আমি নিয়মগুলো কিন্তু উপরে বলে ফেলেছি, যেহেতু আমি তোমাদেরকে ব্যাপারটা শতকরা ও অনুপাত সম্পর্কে ধারণা দিয়েছি, এই নিয়মগুলো কিন্তু বলা হয়ে গিয়েছে। তারপর তোমরা এগুলা পড়ে নিবা, ঠিক আছে। তো এবার আমি ক নম্বরে চলে যাই, তো তোমাদেরকে শতকরা প্রকাশ করতে বলছে, ক নম্বরের দিকে আমি চলে গেলাম। দেখো ক নম্বরে আমাদের আছে হচ্ছে 3/4। আমি আশা করি তোমরা এটা শতকরা প্রকাশ করতে পারবা, তার কারণ আমি তোমাদেরকে দেখিয়েছিলাম উপরে কীভাবে শতকরা প্রকাশ করতে হয়। দেখো আমি তারপরে এটা একটু দেখাই দিই। তো আমি সবচাইতে বড় অঙ্কটা দেখাবো, এখানে তুমি এটা পারবা, সবচেয়ে বড় যেটা সেটা আমি তোমাদেরকে প্রত্যেকটা অঙ্কতে একটা অঙ্ক আমি করাই দেবো। দেখো এখানে সবচেয়ে বড় হচ্ছে ঘ নাম্বারের অঙ্কটা, দেখো সমস্ত আকারে আছে। এই ঘ নাম্বারের অঙ্কটা আমি তোমাদেরকে একটু নিচে আরও নিচে যেয়ে দেখাই। হ্যাঁ, এই জায়গা থেকে দেখো, প্রত্যেকটা অঙ্ক যদি আমি করতে যাই তাহলে কিন্তু আমার ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য আমি তোমাদেরকে একটা অঙ্ক করে দিব, তোমরা একই নিয়মে অঙ্কগুলো করবা। তো ঘ নম্বরের অঙ্কটার মধ্যে কী রয়েছে, দেখো 2/6/25, 25/6। তাহলে দেখো এটাকে আমরা, যেহেতু এটা মিশ্র ভগ্নাংশ আছে, এটা কি আছে, মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা কিন্তু এই মিশ্র ভগ্নাংশটা আমাদের কি করতে হবে, প্রথমে অপকৃত ভগ্নাংশ করে নিতে হবে। তাহলে দেখো অপকৃত ভগ্নাংশ কীভাবে করতে হয়, আমি কিন্তু এগুলো তোমাদের 1.1-এর মধ্যে ভগ্নাংশ সম্পর্কে A to Z তোমাদেরকে আমি ধারণা দিয়েছিলাম। তো দেখো এই জায়গাতে আমি এবার তারপর একটু এখানে দেখাই দিই। এখানে কি করতে হবে, প্রথমে এই যে 25 আছে, 25 দ্বারা আমি এই 2কে কি করব, গুণ করব। গুণ করার পর যে ফলাফল হবে সেটার সাথে আমরা 6 যোগ করব। 6 যোগ করলে কিন্তু আমাদের 56 হবে, ঠিক আছে। তাহলে আমরা উপরে লিখবো 56, নিচে হর 25, 25 আমরা লিখে দেব। তো এইভাবে আমরা কি করব, এই মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ করে নিব। তাহলে এই অপকৃত ভগ্নাংশ করার পর আমাদেরকে যেহেতু বলছে শতকরা প্রকাশ করতে হবে, তাহলে কি করতে হবে বলো তো, তাহলে এই যে 56 হচ্ছে আমাদের লব, আর 25 হচ্ছে আমাদের হর। দেখো আমি তোমাদেরকে এই জায়গাতে একটু লিখে দেখাই, 56 হচ্ছে আমাদের কত, লব, আর 25 হচ্ছে আমাদের কত, হর। আমি উপরে কিন্তু দেখিয়েছি যে শতকরা প্রকাশ করতে হলে হর এবং লবকে 100 দ্বারা আমাদের গুণ করতে হবে। তো দেখো আমরা 100
দ্বারা লবকে গুণ করে দিলাম আমরা 100 দেখো 100 গুণ করলাম, তারপর দেখো হরকেও আমরা 25 হর হচ্ছে আমাদের 25, 25কে আমরা 100 দ্বারা গুণ করে দিব। তাহলে আমরা কি করব, এখন এই 100-র দিকে আর তাকাবো না, আমরা শুধুমাত্র উপরের যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যা দ্বারা এই 25 দ্বারা কাজ করব। হ্যাঁ, তাহলে দেখো এই 25 যদি এখানে আছে, তাহলে এই 25 দ্বারা যদি আমরা 100কে কাটতে যাই, তাহলে আমরা জানি 4 25 100, আমরা কত পাই, আমরা কিন্তু এখানে 4 পাই। দেখো এই 4 দ্বারা যেহেতু আর কোনো জায়গায় কাটাকাটি যায় না, তাহলে আমরা কী করতে হবে, 4 দ্বারা 56কে আমাদের গুণ করতে হবে। গুণ করার পর আমরা যেটা পাবো সেটাই আমরা উপরে লিখে দিব। তাহলে দেখো এই জায়গাতে আমরা 4 দ্বারা যদি 56কে গুণ করে দেই, তাহলে আমরা পাই হচ্ছে 224। আর নিচে যেহেতু আমাদের 100 আছে, সেই 100 আমরা নিচে লিখে দিয়েছি। তাহলে আমরা কী পাইলাম, যে 100 ভাগের 224। অতএব আমরা লিখতে পারি এই 100 ভাগের 224কে আমরা কী লিখতে পারি, আমরা কিন্তু 224% লিখতে পারি। কিভাবে, ওই 100-র কারণে আমরা পার্সেন্ট দিতে পারি। যদি আমরা এরকমভাবে 100 ভাগের 224 লিখি, তাহলে এখানে পার্সেন্ট দেওয়া লাগবে না। যদি আমরা এভাবে লিখি, তাহলে এটা মানে নিচের 100টা দেওয়া লাগবে না। আশা করি তোমরা ক নম্বরের যে অঙ্কগুলো আছে সেটা তোমরা বুঝতে পেরেছো। তো আমি এই যে ঘ নম্বরের অঙ্কটা তোমাদেরকে দেখালাম, বাকি ক খ ঘ এই 2-3টা অঙ্কই তোমরা এভাবেই সমাধান করবা। তো এবার আমি চলে যাব অন্য অঙ্কতে। দেখো এবার আমি ও নম্বরে যে অঙ্কটা আছে সেটা আমি সমাধান করব। এখানে দেখো দশমিক ভগ্নাংশের মানে দশমিকের 3টা অঙ্ক আছে, ও চ ছ। তো 6 নম্বর অঙ্কটা সবচেয়ে বড়, সেটা আমি তোমাদেরকে এখন করে দেখাবো। আমি আশা করি 6 নম্বর 2 তোমরা পারো, তাহলে কিন্তু তোমরা বাকি ও চ এগুলোও পারবা। তো দেখো আমাদের কি আছে একটু খেয়াল করো, আমাদের এখানে আছে 2.50। দেখো 2.50, এটাকে আমরা আমাদেরকে কী শতকরা প্রকাশ করতে হবে। কিন্তু এই যে ক নম্বরের অঙ্কগুলো আমরা করতেছি, এগুলোই কিন্তু শতকরা প্রকাশ করার কথা বলছে, এগুলো কিন্তু ক নম্বরের মধ্যে আছে। তাহলে দেখো এবার আমরা কী করব, 2 আমাদের আছে হচ্ছে 50। আচ্ছা, তাহলে 2.50 আমরা লিখলাম, তাহলে মানে 50 আর কি। তাহলে এবার আমরা কী করব, এটাকে আমরা দেখো এই যে একটা দশমিক আছে, এই দশমিকের জন্য আমরা কী করব, একটা 1 নামাবো নিচে। তারপর দেখো এখানে কয়টা ঘর আছে, এখানে 2টা ঘর, 5 আর 0। তো 2টা ঘরের জন্য 2টা 0 নামাবো। এবার আমরা চিন্তা করব কি, যে দশমিক আমাদের নেই, উঠে গেছে, আমরা এটা চিন্তা করব আর কি। তাহলে আমরা যদি চিন্তা করি মনে মনে যে দশমিকটা এখানে নাই মাঝখানে, তাহলে আমরা কত পাই, 250 পাই। কত পাই, 250। তো আমরা লিখবো হচ্ছে 250। তাহলে এবার এটাকে যদি আমরা শতকরা প্রকাশ করতে চাই, তাহলে আমরা এটা কি পাবো, এবার দেখো একদম ইজিভাবে তোমরা চিন্তা করতে হবে। তাহলে আমরা 100-র মধ্যে 250 পেয়েছি, তাহলে এটাকে আমরা লিখতে পারি 250%। ঠিক আছে, দেখো এই অঙ্কটা আমি এখানে সমাধান করে রেখেছিলাম, তাও তোমাদেরকে দেখাই দিলাম। দেখো এই জায়গাতে সমাধানটা, আমরা এটাকে প্রথমে এই দশমিকের জন্য একটা 1, 2টা ঘরের জন্য 2টা 0 আমরা এখানে লিখলাম। তারপরে দেখো আমরা যে মনে করব যে আমাদের কি নাই, দশমিকটা উঠে গেছে, এটা আমরা মনে করলে আমাদের হয় কত, দশমিক যদি না থাকে তাহলে আমরা পাই হচ্ছে 250। তাহলে 250 আমরা উপরে লিখে দিয়েছি, তাহলে আমরা 100-র মধ্যে 250 পেলাম। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। অর্থাৎ 250% হচ্ছে আমাদের উত্তর। তা আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তারপর দেখো এবার আমি তোমাদেরকে দশমিকের একটা দেখালাম, আমি আশা করি তোমরা যদি 6 নম্বরেরটা পারো, তাহলে ও এবং চ দুইটা পারবা। এবার আসো তোমাদের পরের অঙ্কটার মধ্যে। দেখো পরের 2টা অঙ্ক আমাদের বর্গাজ্য আর ঝ, এই 2টা অঙ্ক কিন্তু আমাদের অনুপাতের। আমি কিন্তু উপরে তোমাদেরকে দেখাইছিলাম যে অনুপাতকে কীভাবে শতকরা প্রকাশ করতে হয়। তাও আমি তোমাদেরকে নম্বরের অঙ্কটা বড় আছে, এটা আমি তোমাদেরকে দেখাই দিই। দেখো আমি এখানে লিখে দিয়েছি, আমি তারপর তোমাদের করে দেখাই। এখানে আছে 12 অনুপাত হচ্ছে আমাদের 25, কারণ আমরা জানি কি এটাকে আমরা ভগ্নাংশ আকারে যদি আমরা লিখি, তাহলে 25 যাবে হচ্ছে নিচে আর 12 হচ্ছে উপরে। এবার আমাদের কী করতে হবে, যেহেতু আমাদের এটাকে শতকরা প্রকাশ করতে হবে, তাহলে হর এবং লবকে আমরা কী করবো, 100 দ্বারা গুণ করবো। তাহলে লবকে আমরা 100 দ্বারা 2 গুণ করি, 12 গুণ হচ্ছে 100। তারপর হরকে 2 আমরা 100 দ্বারা গুণ করি, তাহলে 125 গুণ হচ্ছে 100। এবার আমরা কী করবো, এখানে এই হরের দিকে আমরা খেয়াল করবো না। হ্যাঁ, এই হর যেভাবে আছে সেভাবেই থাকবে, যেহেতু আমরা জানি শতকরা প্রকাশ করতে হলে তার হর 100 থাকতে হবে। এজন্য এই হরের দিকে আমরা কোনো খেয়াল করবো না, আমরা খেয়াল করবো হচ্ছে এই 25 আর উপরের সংখ্যাগুলোর মধ্যে। দেখো আমরা যদি কাটাকাটি করি, তাহলে উপরে আছে আমাদের 100, মানে 12 গুণ 100। তারপরে দেখো 5 5 আর 25 কাটতে পারি। দেখো 25 একে 25 আর হচ্ছে আমরা, তাহলে দেখো এবার আমরা এখানে কী করতে পারি, আমরা এখানে কিন্তু 25 একে 25 কাটতে পারি। তারপরে দেখো 4 25 100 আমরা কাটতে পারি, তাহলে আমরা পাইলাম কত, 4। তাহলে দেখো এবার আমরা কি করব, এই 4 দ্বারা এই যে 12 আছে আমাদের, এই 12কে আমরা গুণ করব। তো 4 দ্বারা 12কে গুণ করার পর যা পাবো, আর 100 দ্বারা 1কে আমরা গুণ করলে একই পাবো। তো দেখো আমরা এখানে 100 দ্বারা 100কে 2 আমরা গুণ করি, তাহলে আমরা পাবো হচ্ছে নিচে 100
আর উপরে আমরা যদি 12কে কী করি 4 দ্বারা গুণ করি, আমরা জানি 4 12 48, আমরা কিন্তু পাবো হচ্ছে 48। তাহলে দেখো এই যে 48 আমরা পেলাম। একটা জিনিস খেয়াল করো, তা আমাদেরকে একটা অনুপাতে ছিল, আমরা এটা কিন্তু শতকরায় প্রকাশ করতেছি। তাহলে আমাদের শতকরায় প্রকাশ করতে হলে কী হবে, অবশ্যই তার হর 100 থাকতে হবে। দেখো এখানে কিন্তু হর 100 রয়েছে, তাহলে আমরা বলতে পারি 48%। ঠিক আছে, 48% আমরা এটাকে বলতে পারি 48%। ঠিক আছে, তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তা আমি খুব একটা করে যাচ্ছি, তোমরা বাকিগুলো করতে পারবা। তো দেখো এবার আমি চলে যাবো তোমাদের 2 নম্বরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর মধ্যে। একটু খেয়াল করো 2 নম্বর অঙ্কগুলোর যে ধাপগুলো আছে তোমরা এই ধাপগুলো একটু খেয়াল করবা। আমি আর ধাপগুলো পড়বো না, আমি কিন্তু এই ধাপগুলো তোমরা এখান থেকে পড়ে নিবা। ঠিক আছে, তো দেখো এবার আমাদেরকে বলা হয়েছে 45%। তাহলে এটাকে কী করতে বলছে আমাদেরকে, 2 নম্বর একটু খেয়াল করো। আমাদেরকে বলছে সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমি প্রথমে 45%টা দিয়ে করি। দেখো 45% আমাদের কী রয়েছে একটু খেয়াল করো। 45% যদি আমরা করতে যাই, তাহলে আমরা আমরা এটাকে লিখবো 45%। দেখো 45%, তাহলে আমরা কী জানি বলছিলাম তোমাদেরকে, এই 45% কতর মধ্যে আছে, 100-র মধ্যে 45, তাই আমরা এটা বুঝি না। তাহলে দেখো এবার আমরা যদি পার্সেন্টের জন্য আমরা কী লিখবো নিচে 100, কারণ আমরা যেহেতু পার্সেন্টটাকে 100কেই বোঝাচ্ছি, তাহলে আমরা 100 লিখলাম। আর তার মধ্যে পেয়েছে হচ্ছে আসা হচ্ছে 45। তাহলে দেখো আমরা 45/100 পাই। এবার তোমরা কাটাকাটি করো, তো দেখো এই জায়গাতে যদি আমরা খেয়াল করো, এখানে আমরা 5-20 কত, 5-20 100। তাহলে আমরা 20 পাই, 5 দ্বারা যদি আমরা কাটি, তারপর দেখো 5 নং 45 আমরা পাই হচ্ছে 9। তাহলে আমরা কত পেলাম, দেখো আমরা পেলাম হচ্ছে 20/9 পেলাম। আমরা কত পেলাম, 20/9 পেলাম। এবার দেখো এই 20/9কে আমরা যদি, এটা কিন্তু আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম। আমাদেরকে দুইটা জিনিস বলছে যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তারপর বলছে আমাদের দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে দেখো এবার আমি যে এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম, এবার এটাকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তো দেখো এবার যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে দেখো আমরা এই 20 দ্বারা কী করব, আমরা 9কে ভাগ করব। তো 20 দ্বারা কি 9কে ভাগ করা যায়? যায় না। তাহলে কী করতে হবে, একটা দশমিক এখানে নামাতে হবে, একটা শূন্য এখানে নামাতে হবে। তাহলে এবার দেখো আমরা যদি দিই 4-20 কত, 4-20 80, যেহেতু এখানে 90 আছে, আমরা 5-20 100 দিলে 90-এর থেকে বেশি হয়ে যায়, তো আমরা 4 বার দিতে পারি, 4-20 কত, 80। এবার এটাকে বিয়োগ করলে দেখো 0 আমরা পাই। তারপর দেখো 1 আছে 9 কত হলে 8 আছে 9 কত হলে 1 হলে, তো আমরা পেলাম হচ্ছে 1। তাহলে এবার দেখো আমরা এখনও কিন্তু যায় না। তাহলে আমরা এই যে দশমিক দিয়েছিলাম, সেই দশমিকের জন্য আমরা আরেকটা শূন্য নামাবো। তারপর আমরা দিয়ে দেখো 5-20 100, আমরা কিন্তু এখানে 5 পাই। তাহলে এখানে আমরা নিচে 100 আমরা দিতে পারি, যেহেতু আমার নিচে জায়গা নেই এই জন্য আমি আর দিলাম না, তোমরা দিয়ে দিবা। তাহলে 5-20 100, তাহলে আমরা পেলাম কত, দেখো 0.45। দেখো তাহলে আমরা কিন্তু এটা পেলাম। তাহলে এইবার খেয়াল করো, যেহেতু দশমিকটা এখানে আছে, তোমরা কি করতে পারো, তার আগে একটা শূন্য দিয়ে তারপর দশমিক দিয়ে 45 লিখতে পারো। অথবা যদি তোমরা মনে করো এখানে শূন্যটা দিবা না, তাও তোমাদের হবে, কোনো অসুবিধা নেই। তোমরা দশমিক 4-5 লিখতে পারো, অথবা তোমরা শূন্যটাও এখানে দিতে পারো। শূন্যটা দিলে বোঝা যাবে যে একটা দশমিক এখানে আসে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা প্রথম নিয়মটা যেভাবে আমি তোমাদেরকে প্রথম অঙ্কটা করে দিলাম, একবার হুবহু প্রত্যেকটা অঙ্ক তোমরা এইভাবেই করবা। তারপর আমি চলে গেলাম এই জায়গাতে, দেখো এই খ নম্বরের অঙ্কটাও তোমরা জাস্ট মিশ্র আছে, সেটাকে তোমরা কী করবো আমি তোমাদেরকে তার একটু বলে দিই। তো খ নম্বরের অঙ্কটা দিকে খেয়াল করো, এটাকে আসা হচ্ছে মিশ্র, এটাকে প্রথমে অপকৃত ভগ্নাংশ করে নিতে হবে। আমরা জানি যদি মিশ্র ভগ্নাংশ থাকে সেটাকে অপকৃত ভগ্নাংশ করে নিতে হয়। তো দেখো মিশ্র ভগ্নাংশ থেকে কীভাবে অপকৃত ভগ্নাংশ করবা, এটা কিন্তু আমি তোমাদেরকে এক অধ্যায়ের ভগ্নাংশের যে অধ্যায়গুলো ছিল সেগুলোতে আমি A to Z আলোচনা করেছি। তোমরা যারা আমার ওই পর্বগুলো দেখোনি, তোমরা সেগুলো দেখে আসবা। তো আমি তারপরে এখানে বুঝাই দিচ্ছি। দেখো তো এখানে আছে আমাদের 12 সমস্ত 2/1 আছে। আমরা কী করবো, এখানে দেখো 12 আর 2 আমরা 2 গুণ করি, তাহলে 12 2 24 পাই। তার সাথে আমরা 1-2 যোগ করি, তাহলে আমরা পাই হচ্ছে 25। তো আমরা পাই হচ্ছে 2/25%। দেখো যেহেতু পার্সেন্ট আছে, তাহলে আমরা বুঝতে পারি কি 100-র 25%। আমরা কি বুঝতে পারি, নিচে হবে আমাদের 100-র 25, তাই না? 100-র মধ্যে হচ্ছে 25। তো দেখো এবার আমরা 100-র মধ্যে যে আমরা 25 পেলাম, আমাদের কিন্তু তাই আমরা বুঝি, যেহেতু পার্সেন্ট রয়েছে। একটু খেয়াল করো, 100-র মধ্যে যখন 25 হবে, তাহলে আমাদের নিচে কিন্তু অবশ্যই হর 100 করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা কিন্তু এই যে নিচে 2 আছে, এই 2-এর সাথে আমরা 100 গুণ করব। 2-এর সাথে যদি আমরা 100 গুণ করি, তাহলে কিন্তু আমাদের হর 100 আসবে। তাহলে দেখো এবার আমরা কি করতে পারি, এবার দিয়ে আমরা এখানে এই যে 25 আছে,
এই দুই আমরা যা দেখো 2 গুণ 100 দিয়েছি, আর উপরে যা 25 আছে 25 আমরা লিখে দিয়েছি। এবার দেখো এই যে উপরে 25 আছে, 25 দ্বারা আমরা যদি গুণ করি তাহলে কি হয় একটু খেয়াল করো। এখানে হচ্ছে দেখো 25 একে 25 আমরা এখানে 1 দিয়ে দিলাম, তারপর দেখো 4 25 100 আমরা এখানে 4 দিয়ে দিলাম। তাহলে এবার দেখো আমরা যদি ওখানে একটু যেহেতু কাটাকাটি করছি, কাটাকাটি করার পর আমরা কিন্তু দেখতেছি আর কোনো কাটাকাটি যায় না। তো আমরা কী করবো, এই 2 দ্বারা 4কে আমরা গুণ করে দেব, আর 1-এর 1 তো উপরে থাকবে। তো 2 দ্বারা যদি আমরা 4কে গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে 8, আর উপরে হচ্ছে 1। তো আমরা কিন্তু পাইলাম কত, দেখো আমরা 8/1 কিন্তু পেয়ে গেলাম। তো দেখো 8/1 আমরা কিন্তু সাধারণ ভগ্নাংশে প্রকাশ করেছি। এবার এটাকে আমাদের দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে দেখো এবার আমরা একইভাবে দশমিক ভগ্নাংশে যা উপরে আমরা করেছিলাম সেভাবে আমরা করব। তো উপরে আমরা 1 দিলাম, নিচে আমরা 8 দিলাম। তো দেখো এবার আমরা এখানে 8 দ্বারা 1কে ভাগ করব। দেখো 8 দ্বারা কিন্তু 1কে ভাগ করা যায় না। তাহলে আমাদের কী করতে হবে, প্রথমে একটা দশমিক নামাতে হবে। দশমিক নামে আমরা এখানে একটা শূন্য দিতে হবে। তাহলে আমাদের 10 হয়েছে। এবার আমরা যদি একবার দিই, দেখো 8 ওকে 8, 8 দুগুণে যদি আমরা 16 দিই তাহলে বেশি হয়ে যাবে। তো আমরা 8 বার দিই, তাহলে 8 একে 8 পাই, আমরা 1 পাই এখানে, আর এখানে হচ্ছে আমরা 8 পাই। তো দেখো এবার 10 থেকে যদি মানে 8 আছে, এই শূন্যর আমরা 10 ধরবো, তাহলে 8 আছে 10 হবে কত হলে 2 হলে, হাতে আছে কত, হাতে আছে 1, 1 একে মিলে গেছে 0। তো দেখো এই জায়গাতে এই 8 দ্বারা আবার 2কে যায় না, তারপরে দশমিকের জন্য আবার আমরা আরেকটা শূন্য নামাবো। এবার দেখো আমরা দুইবার করি, তাহলে আমরা এই জায়গাতে 3 8 24 বেশি হয়ে যায়। তো 8 দুগুণে 16 আমরা দিতে পারি। তো আমরা এখানে দুইবার দিই, তাহলে 8 দুগুণে আমরা 16 পাই। তো আমরা এখানে লিখবো হচ্ছে 16। তো দেখো এবার এটাকে আমরা বিয়োগ করব। 6 আছে 10 হবে কত হলে 4 হলে। তারপরে দেখো হাতে আছে 1, 1 আর 1 এর 2, 2 2 মিলে আছে 0। তাহলে দেখো এবার 8 কিন্তু এটা এই জায়গাতে যায় না। তাহলে আমরা এই দশমিকের জন্য আবার একটা শূন্য নেবো, তাহলে হচ্ছে আমার 40। তো আমরা দেখো 5 8 40 আমরা পাই। তো দেখো এখানে তোমরা 5 বার দিয়ে দাও, তাহলে 5 8 তোমরা এখানে 40 বসাই দিবা, ঠিক আছে। এখানে যেহেতু আমার জায়গা নেই আমি বসালাম না। তো দেখো এই ভাগটাতে আমরা পাইলাম কত, 0.125 আমরা পেলাম কিন্তু। দেখো উত্তরটাও কিন্তু আমরা তাই পেয়েছি। একটু খেয়াল করো, আমরা এই ঘ নাম্বার অঙ্কটার দিকে একটু খেয়াল করে, জায়গাতে আমরা কিন্তু উত্তর কিন্তু 0.125 পেয়েছি। এবার সামনে শূন্য তোমরা দিলেও পারো না দিলেও পারো, সামনে শূন্য দিয়ে বোঝাচ্ছে যে মাঝখানে একটা দশমিক রয়েছে। তোমরা চাইলে শূন্যটা দিতেও পারো আর নাও দিতে পারো, দিলেও হবে না দিলেও হবে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের 3 নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি সমাধান করব। দেখো 3 নম্বরের অঙ্কগুলো কী রয়েছে, আমি একটু তোমাদেরকে A to Z ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি। আমি আশা করি তোমরা ব্যাপারগুলো বুঝতে পারবা। দেখো 3 নম্বরের মধ্যে আমাদেরকে কী বলা হয়েছে, যে একটু খেয়াল করো, এখানে বলছে দেখো 125-এর 5% কত, 125-এর 5% কত। আমি কিন্তু উপরে তোমাদেরকে পার্সেন্ট সম্পর্কেও ভালো ধারণা দিয়ে এসেছি, আমি এখন তোমাদেরকে আরেকটু ধারণা দেব। তো বলছে 125-এর 5%, তাহলে 125-এর 5% কত সেটা আমি এই কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছি। মনে করো আমি তোমাদেরকে একটু যদি বোঝাই, 100 এর হচ্ছে 5%, তাহলে আমরা কী বুঝলাম, 100-র মধ্যে 5, তাই বুঝলাম না আমরা। তাহলে এবার যদি আমাদেরকে বলছে 125-এর 5%, তাহলে সেটা আমরা কীভাবে করবো, দেখো এই জায়গাতে আমি লিখছি 125-এর 5%কে আমরা লিখতে পারি হচ্ছে 125 এর হচ্ছে 5%, পার্সেন্ট মানে হচ্ছে 100, দেখো এখানে পার্সেন্ট চিহ্ন আছে, আর পার্সেন্ট মানে হচ্ছে 100, অর্থাৎ 100/5। হ্যাঁ, তাহলে আমরা এটাই লিখছি। তাহলে 125-এর 100/5। তো এবার দেখো এবার আমরা কাটাকাটি করি, দেখো জায়গাতে 5 25 125 4 25 100, আমরা 25 দ্বারা কাটলাম। তাহলে আমরা দেখো 5 25 125 4 25 100। তাহলে এবার আমরা কাটাকাটি যদি করি, যেহেতু আর কোনো কাটাকাটি যায় না, তাহলে আমরা 5 দ্বারা 5কে কী করবো, গুণ করব। আর এখানে নিচে আমরা পেয়েছি 4, দেখো আমরা 4 পেয়েছি, আর হচ্ছে উপরে 5 5 25। সে কিন্তু একটা জিনিস খেয়াল করো, উপরে হচ্ছে আমাদের 25 আর নিচে হচ্ছে আমাদের 4। এটা কিন্তু একটা অপকৃত ভগ্নাংশ, কারণ আমরা জানি অপকৃত ভগ্নাংশের হর ছোট হয়, লব বড় হয়। যেহেতু অপকৃত ভগ্নাংশ, তাহলে অঙ্কটা আমাদের এখনও শেষ হয় না। তাহলে আমাদের কী করতে হবে, এটাকে মিশ্র ভগ্নাংশ করে নিতে হবে। তো দেখো অপকৃত ভগ্নাংশ আছে, তাহলে আমরা কী করব, 4 দ্বারা 25কে ভাগ করব। 4 দ্বারা 25কে আমরা ভাগ করে আমরা পাবো হচ্ছে সমস্ত 4/1। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। প্রত্যেকটা অঙ্ক একইভাবে তোমরা করবা। তো আমি তোমাদের এর মধ্যে আমি চলে গেলাম, খ আর করালাম না, খ এক মানে ক নাম্বারের মতোই। এবার আমি তোমাদের গ নাম্বারের যে অঙ্কটা আছে সেটা আমি করাবো। দেখো এখানে বলছে 6 কেজি চালের দাম 6% কত। একটা জিনিস খেয়াল করো, 6 কেজি চালের দাম ওই প্রথমগুলোর মতোই, 6% মানে কত, 100/6, কারণ আমরা জানি পার্সেন্ট দ্বারা 100কে বোঝানো হয়। একটু খেয়াল করো, তো এখানে বলছে 6 কেজি চালের হচ্ছে 6% কত। তাহলে দেখো 6 কেজি চাল, তাহলে আমরা লিখবো 6 এর, ওই কথাগুলো লিখবা যে এই কথাগুলো দেখো 6 এর কত। এখানে 6 এর হচ্ছে আমাদের
6%, তাহলে পার্সেন্ট মানে হচ্ছে আমরা জানি 100/600, অর্থাৎ 100-র মধ্যে 6। তাহলে দেখো এবার 6 এর বলছে, তো দেখো এই জায়গাতে আমরা কী করতে পারি, আমরা কিন্তু এখানে খুব সুন্দর কাটাকাটি করতে পারি। সেটা কীভাবে, দেখো এই জায়গাতে খেয়াল করে আমি এখানে লিখে দিয়েছি। দেখো 6-এর 2 আমরা কাটি, তাহলে দেখো 3 দুগুণে আমরা 6 পাই। ঠিক আছে, তো আমরা দেখো এই জায়গাতে কাটলাম, একটু খেয়াল করো ওই জায়গাতে 3 দুগুণে 6। তাহলে এবার দেখো যেহেতু 6টা উপরের অংশ, তাহলে 3 দুগুণে 6 দেখো, তারপর দেখো আমি 2 দ্বারা কাটতেছি, তারপর দেখো 50 দুগুণে কত, 100। ঠিক আছে, তারপর দেখো এবার যদি আমরা আবার কাটতে যাই, একটু খেয়াল করো এই জায়গাতে আমরা আবার কাটবো। এবার দেখো 25 দুগুণে কত, 50। আবার দেখো 3 দুগুণে 6, আমরা 3 পাই। তারপর দেখো আমরা কিন্তু কাটতেছি, আমরা এই জায়গাতে কাটাকাটি করার পর দেখো এখানে আমরা কিন্তু আর কাটতে পারতেছি না। দেখো এই জায়গাতে 3 উপরের, এটাও 3 উপরের, এই 3 উপরে, তাহলে আমরা 3 দ্বারা 3কে গুণ করব। আর দেখো নিচে কিন্তু 25 আছে, আমরা কিন্তু কাটাকাটি করতে পারতেছি না, তাহলে 3 দ্বারা 3কে গুণ করলে আমরা পাই হচ্ছে 9। আরও আমরা 25-এর 25 নিচে লিখে দিব 25। দেখো আমরা কিন্তু তাই এখানে লিখে দিয়েছি, অতএব এত কেজি। অতএব আমরা লিখতে পারি কি 25/9 কেজি। অতএব 6 কেজি চালের 6% হচ্ছে 25 কত তোমাদের 25/9 কেজি। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। আমি কিন্তু খুব সহজভাবে অঙ্কগুলো করে দিচ্ছি তোমাদেরকে। তো আমি এই অঙ্কগুলো একটা করে দিলাম, আমি বাকিগুলো করাবো না, তোমরা কিন্তু বাকিগুলো একইভাবে করে নিবা। ঠিক আছে, তো এবার আমি তোমাদের 4 নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোতে আমি চলে যাব। দেখো 4 নম্বরের মধ্যে অঙ্কটা কী রয়েছে একটু খেয়াল করো। তোমাদের 4 নম্বরের অঙ্কতে চলে যাই। তো দেখো 4 নম্বরের মধ্যে কী আছে আমাদের, এখানে বলা হয়েছে 20 টাকা 80 টাকার শতকরা কত। ব্যাপারটা বুঝবা ভালো করে, কিন্তু আগে বুঝতে হবে তারপর সমাধান করতে হবে। বলছে 20 টাকা 80 টাকার শতকরা কত। ব্যাপারটা বুঝো, 20 টাকা 80 টাকার শতকরা কত। তাহলে আমরা লিখতে পারি কি, একটু খেয়াল করো, 20 আমরা লিখতে পারি এই জায়গাতে যে 20 টাকা, আমরা একটু অনুপাতে লিখি, তোমাদেরকে আগের গোড়া থেকে বুঝাই। তো আমরা যদি অনুপাতে লিখি তাহলে আমরা লিখতে পারি দেখো 20, তারপর দেখো অনুপাত হচ্ছে 80, মানে হচ্ছে 20 টাকা 80 টাকার শতকরা কত। তাহলে এটা যদি আমরা লিখতে যাই তাহলে আমরা লিখতে পারি কত, উপরে লিখতে পারি আমরা 20, আর নিচে লিখতে পারি হচ্ছে আমরা 80। যেহেতু আমাদেরকে শতকরার কথা বলছে, একটু সমাধানের দিকে খেয়াল করো। আমি লিখছি 20 টাকা 80 টাকার হচ্ছে এইটা, যেটা আমি এইমাত্র তোমাদেরকে বুঝালাম। আমি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে কিন্তু অঙ্কগুলো করব। তাহলে এবার দেখো, যদি আমরা, যেহেতু আমাদেরকে শতকরায় প্রকাশ করতে বলছে, শতকরা কত ভালো করে বুঝবা কিন্তু, শতকরা কত এই জায়গাতে যেহেতু শতকরার কথা বলছে, তাহলে আমরা কী করবো, প্রত্যেকটার সাথে আমরা কী করব, 100 গুণ করব। আমরা জানি শতকরা প্রকাশ করতে হলে আমাদের প্রত্যেকটার সাথে 100 গুণ করতে হবে। তাহলে হর এবং লবের সাথে আমরা কী করবো, 100 গুণ করবো। দেখো আমি এই জায়গাতে করেছি, একটু খেয়াল করে এই জায়গাতে, তারপর আমি তোমাদেরকে এখানে করে দেখাই দিচ্ছি। তো আমাদের এখানে কী লিখবো, আমরা লিখবো দেখো 20 গুণ হচ্ছে কত, 100, তারপর দেখো 80, তারপর গুণ হচ্ছে কত, 100। তাহলে দেখো আমরা এই জিনিসটা লিখলাম, যেহেতু আমাদের শতকরা বলছে, তাহলে আমরা শতকরা কিন্তু বের করব। তাহলে এবার এই যে 100-র দিকে আমরা কিন্তু তাকাবো না, আমি তোমাদেরকে উপরে বলছিলাম, এখনও বলি, যেহেতু আমাদের শতকরা প্রকাশ করতে বলছে, আমরা কী করবো না, এই 100-র দিকে আমরা তাকাবো না। তাহলে এবার আমরা এখানে একটু কাটাকাটি করি। দেখো আমরা যদি এখানে কাটি, দেখো 20 একে আমরা 20 দিতে পারি, তারপর দেখো এখানে 4 20 80 দিতে পারি। তো আমরা কিন্তু 20 পাইলাম আর উপরে 1 পাইলাম। দেখো এই জায়গাতে 20 দ্বারা কাটার পর 20 একে 20, 4 20 80, আমরা নিচে 4 পেলাম। এবার দেখো আমরা দুইবার কাটি, 4 একে 4, 4 25 100, আমরা উপরে পেলাম হচ্ছে 25। তাহলে দেখো এবার আমরা কী করবো, যেহেতু আর কোনো কাটাকাটি যায় না, তাহলে আমরা লিখবো 25 দ্বারা 100কে 1কে 25 দ্বারা গুণ করব, আর 100 যা আছে তা। তাহলে আমরা পেলাম কত, একটু খেয়াল করো, আমরা পেলাম হচ্ছে নিচে 100, আর উপরে পেলাম হচ্ছে আমাদের 25। তাহলে দেখো আমরা কি পেলাম, আমাদেরকে বলছে 20 টাকা 80 টাকার শতকরা কত। তাহলে আমরা কিন্তু দেখলাম 20 টাকা 80 টাকার শতকরা হচ্ছে 25%। যেহেতু আমরা 100/25 পেয়েছি, তবে ওইটাকে আমরা লিখতে পারি 25%। অতএব আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে অবশেষে আমরা উত্তরটা কী পেলাম, অবশেষে কিন্তু আমরা উত্তরটা পেলাম হচ্ছে আমাদের 25%। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর বলছি কি, দেখো আমি খ নাম্বারের দিকে খেয়াল করে একটু, এখানে বলছে 75 টাকা 120 টাকার শতকরা কত। ওই একইভাবে তোমরা অঙ্কটা সমাধান করবা, একের অঙ্কটা আমি যেভাবে সমাধান করেছি। তো এবার আমি তোমাদের 5 নম্বরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটার মধ্যে আমি চলে যাব। দেখো একটু খেয়াল করো, আমি তোমাদেরকে 5 নম্বর অঙ্কটা কী আছে সেটা একটু তোমাদেরকে দেখাই। দেখো এখানে কি বলা হয়েছে, একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40% হলে ওই স্কুলে ছাত্রের সংখ্যা কত। দেখো একটা জিনিস খেয়াল করতে হবে, তোমাদের প্রথমে প্রশ্নটা বুঝতে হবে। বলছে একটা স্কুলের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 500 জন, কতজন, 500 জন। তার মধ্যে
ছাত্রীর সংখ্যা হচ্ছে 40%, মানে 100 জনের মধ্যে আমি তোমাদেরকে একটু বুঝাই, 100 জনের মধ্যে হচ্ছে 40 জন হচ্ছে কত, 40 জন হচ্ছে ছাত্রী। তাহলে একটু একটা জিনিস খেয়াল করো তো, ছাত্রীর সংখ্যা হচ্ছে 40, মানে 100-র মধ্যে 40% মানে 40 জন। তাহলে আমাদেরকে বলছে ওই স্কুলের ছাত্রের সংখ্যা কত, তাহলে অবশ্যই 100-র মধ্যে 60, তাই না? 100-র মধ্যে 60 হবে ছাত্র, অর্থাৎ 60% হবে ছাত্র। এই 60% সমান কতজন, সেটা আমাদের মূলত বের করতে হবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝছো। তো দেখো এই জায়গাতে আমি কী করছি, ব্যাপারটা একদম ইজি, তোমরা সবসময় সহজভাবে চিন্তা করতে হবে। তো এই জন্য আমি লিখছি, দেখো এখানে ছাত্রীর সংখ্যা হচ্ছে 40%, অতএব 100-র মধ্যে 40, 100-র মধ্যে 40, তাহলে ছাত্র সংখ্যা 60%, স্বাভাবিক সহজ হিসাব। তাহলে আমরা কী করছি, দেখো অতএব ছাত্র সংখ্যা 100 থেকে আমরা কী করছি 40 বিয়োগ করছি, তাহলে আমরা 60% পাই। ঠিক আছে? তাইলে এবার দেখো 60% কত, 60% 500-এর 60%। তোমরা ভালো করে বুঝবে ব্যাপারটা। আমি আবার তোমাদেরকে কথাটা বলি। মনে করো এখানে বলছে একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা হচ্ছে 40%, অতএব 100, মনে করো 100 থেকে 40 জন হচ্ছে কত, ছাত্রী, মানে 40%, মানে 100 থেকে 40%, মানে 100-র মধ্যে 40। ঠিক আছে? তাহলে বোঝা গেল 100-র মধ্যে 40 যদি ছাত্রী হয়, তাহলে 100, আমরা জানি 100 যদি আমরা করি, তাহলে 100-র মধ্যে 40 যদি হয়, তাহলে এখানে 60% থাকে কত, ছাত্র, তাই না? 100-র মধ্যে 60% কিন্তু ছাত্র থাকে। 40 যদি হয়, তাহলে 100-র মধ্যে, তাহলে না 100 মিলে, তাই না? ছাত্রী হচ্ছে কত, 40, ছাত্র হচ্ছে 60, তাহলে 100 কিন্তু মিলে। অতএব 100-র মধ্যে 40% হচ্ছে ছাত্রী আর 60% হচ্ছে ছাত্র। তো আমাদেরকে সেটাই বের করতে বলছে। তো দেখো এবার আমরা ছাত্র সংখ্যা যেহেতু বের করবো, যেমন আমরা লিখছি অতএব ছাত্র সংখ্যা 100 থেকে 40 আমরা বিয়োগ করছি, মানে 100% থেকে 40% বিয়োগ করলে আমাদের 60% হয়, আমি 60% এখানে লিখছি। এবার দেখো এখানে যেহেতু 500-র মধ্যে 60% ছাত্র, যেন আমরা লিখছি, দেখো অতএব ছাত্রের সংখ্যা 500-এর 60%, অতএব 500-এর 60% যদি হয়, তাহলে 500 গুণ হচ্ছে কত, 100/60। ঠিক আছে? তাহলে এবার আমরা কাটাকাটি করে দেখো, 100 একে 100, 5 100 500, তো আমরা এখানে 5 পাই। এবার দেখো এবার উপরে যে আমরা 60 পাইলাম, এই 60 আর 5কে, যে 60 এবং 5কে আমরা যদি গুণ করে দিই, দেখো আমরা 60 দ্বারা যদি 5কে গুণ করি, তাহলে আমরা কিন্তু 300 পাই। আমরা জানি 60 5 300, কীভাবে সেটা আমি তোমাদেরকে একটু দেখাই। 60 গুণ যদি 5 হয়, তাহলে দেখো এই জায়গাতে তোমরা একটু করো, এই জায়গাতে 500 30, 500 কত 30, আর সামনে একটা শূন্য আছে, 60-এর শূন্যটা সামনে দিয়ে দাও, তাহলে কত, 300 জন ছাত্র। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে আমরা পাইলাম কি, যে ওই স্কুলে ছাত্রের সংখ্যা হচ্ছে 300 জন। ঠিক আছে? এবার 6 নম্বর অঙ্কটা দেখো, 6 নম্বর অঙ্কটা কীভাবে সমাধান করব আমরা। একইভাবে প্রতিটা অঙ্ক কিন্তু আমি সমাধান করার চেষ্টা করতেছি। তোমরা যদি একটু মনোযোগ দাও, তাহলে কিন্তু তোমরা অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবা। তো এবার 6 নম্বর অঙ্কটা আমি তোমাদের সমাধান করব। একটু খেয়াল করো 6 নম্বর অঙ্কটা কী রয়েছে। দেখো আমাদেরকে এখানে বলছে যে ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে। অতএব 900 নম্বরের মধ্যে সে পেয়েছে হচ্ছে 600 নম্বর। কত পেয়েছে? 600। আচ্ছা, তাহলে তারপর কি বলছে, দেখো সে শতকরা কত নম্বর পেল, শতকরার কথা বলছে কিন্তু। তারপর দেখো মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। একদম সহজ, আমরা কিন্তু অনুপাত কীভাবে নির্ণয় করতে হবে সেটা আমরা ইতিপূর্বে জেনে এসেছি। শতকরা কীভাবে নির্ণয় করতে হয় আমরা সেটাও কিন্তু ইতিপূর্বে জেনে এসেছি। তাহলে সে 900 নম্বর পরীক্ষার মধ্যে কিন্তু 600 নম্বর পেয়েছে। এই জন্য আমরা লিখছি, দেখো অতএব প্রাপ্ত নম্বর ও মোট নম্বরের অনুপাত হচ্ছে, যেটা আমরা অনুপাত আগে বের করব, তাহলে আমরা শতকরাও সেটা বের করতে পারবো। তো দেখো এই জায়গাতে আমি লিখছি, দেখো 900-র মধ্যে 600 পাইছে, তাহলে আমরা এখানে কাটাকাটি করি। দেখো আমরা জায়গাতে 3 দ্বারা কাটি, তাহলে কি হয়, কাটাকাটি তোমাদেরকে দেখাই। তো দেখো এই জায়গাতে আমরা এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, তাহলে এখানে আছে নিচে 9, উপরে 6। তো দেখো এবার 3 তিরিকা কত, 9, তারপর দেখো 3 দুগুণে কত, 6, তাহলে আমরা পাইলাম হচ্ছে কত, 3/2 পেলাম আমরা। দেখো আমরা কাটাকাটি করে তাই পেয়েছি। এবার আমরা কিন্তু এটা কী করছি, আমরা কিন্তু একটা ভগ্নাংশ আকারে পেয়েছি। তো আমাদেরকে বলছে শতকরা প্রকাশ করতে, আর শতকরা প্রকাশ করতে হলে জানি কী করতে হয় সেটা তোমরা জানো। শতকরা প্রকাশ করতে হলে আমাদের
এটাকে দেখো বলছে সে শতকরা নম্বর পেয়েছে, এই জায়গাতে নিচে আমরা হর পেয়েছি 3 আর নিচে উপরে কিন্তু দেখো 2 গুণ 100 আমরা লিখেছি। যেহেতু এখানে সে 900 নাম্বারের মধ্যে কিন্তু 600 নাম্বার পেয়েছে, তাহলে এই জায়গাতে দেখো এই জায়গাতে আমরা 2 গুণ হচ্ছে 100 দিয়েছি, তাহলে 100 দুগুণে 200 আর 3 এর 3 রয়ে গেছে। তো দেখো আমরা 3 ভাগের 200 পেয়েছি। যেহেতু এটা একটা অপকৃত ভগ্নাংশ, এটাকে আমরা কি করব 3 দ্বারা 200কে আমরা ভাগ করব, ভাগ করলে আমরা পাবো হচ্ছে 66 সমস্ত 3 ভাগের 2। তাহলে থেকে আমরা শতকরা প্রকাশ করতে পেরেছি যে এটা 66 শতকরা প্রকাশ যদি আমরা করি তো আমরা পাই হচ্ছে 66 সমস্ত কত 3 ভাগের 2%। এটা হচ্ছে শতকরা প্রকাশ করলাম। তাহলে এবার আমাদেরকে অনুপাতে প্রকাশ করতে বলছে, তাহলে অনুপাতে কীভাবে প্রকাশ করব? একইভাবে শতকরা যেহেতু প্রকাশ করতে পেরেছি আমরা অনুপাতে প্রকাশ করতে পারবো। তাহলে অনুপাত দিয়ে আমরা লিখি, তাহলে আমরা একে লিখতে পারি 900 অনুপাত হচ্ছে 600, তাই না? তো আমরা এটা লিখলাম। এবার দেখো এটা যদি আমরা অনুপাতে প্রকাশ করি তাহলে আমরা কী করব? আমাদের এখানে যে উপরে প্রথমে যেটা আছে সেটা উপর বসবে 900, তারপরে দেখো নিচে হচ্ছে 600। তাহলে এবার আমরা এটাকে যদি কাটাকাটি করি একইভাবে আমরা কিন্তু ওই উল্টাটা পাবো, ঠিক আছে? তো এই জায়গাতে দেখো এই জায়গাতে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 3 দ্বারা 2 কাটি, তাহলে 3 দুগুণে 6, 3 তিরিকা 9। তাহলে আমরা কত পেলাম? আমরা কিন্তু আগে উপরে 2 পেয়েছিলাম, নিচে 3 পেয়েছিলাম। এখন কিন্তু আমরা নিচে 2 পেয়েছি, উপরে 3 পেয়েছি, অর্থাৎ এত। এবার আমরা লিখতে পারি কি? এটাকে যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি 3 অনুপাত 2, ঠিক আছে? তো অনুপাতে আমরা এটা প্রকাশ করতে পারি। তো আমি কিন্তু তাই লিখছি। মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত হচ্ছে 900 অনুপাত 600। এটা কাটাকাটি করে কিন্তু আমরা এই যে 3/2 ভাগের 3 পেয়েছি, এটাকে আমরা লিখতে পারি 3 অনুপাত 2। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এবার উত্তরটা হবে ডেভিড কি পেয়েছে? এত নম্বর পেয়েছে হচ্ছে আমাদের শতকরা, আর অনুপাত আকারে যদি পাই তাহলে আমরা পেয়েছি হচ্ছে 3 অনুপাত 2, যা আমরা পেয়েছি তাই আমরা লিখে দিয়েছি। তো এবার আমি তোমাদের 7 নম্বরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। 7 নম্বরের অঙ্কটা কী রয়েছে একটু খেয়াল করো, একদম ইজিভাবে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি। দেখো 7 নম্বরের মধ্যে কী বলা হয়েছে এখানে, যে মোসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই 84 টাকায় ক্রয় করলো, কিন্তু বইটির কভারের মূল্য লেখা ছিল 120 টাকা। সে শতকরা কত ভাগ কমিশন পেল? দেখো তোমরা যখন বই কিনতে যাও তখন কিন্তু বইয়ের কভারের উপরে কিন্তু একটা মূল্য লেখা থাকে, ঠিক আছে? দেখা যাচ্ছে দোকানদার কী করো, দোকানদার করলো হচ্ছে কি তোমাদের মূল্যর টাকাটা না রেখে তোমাদের কাছ থেকে টাকা একটু কম রাখলো। অতএব তোমাদের বইয়ের মূল্য যত আছে অত না রেখে তোমাদের কাছ থেকে, মনে করো বইয়ের মূল্য আছে 500 টাকা, তোমাদের কাছ থেকে রাখলো হচ্ছে 400 টাকা। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তো এরকমভাবে মোসান্না একটা বইয়ের দোকানে গেছে, বাংলার একটা রচনা বই কিনছে, সে 84 টাকা দিয়ে বইটা কিনছে, কিন্তু কভারের মধ্যে 120 টাকা, মানে বইয়ের উপরে মূল্য ছিল 120 টাকা। হ্যাঁ, তাহলে সে শতকরা কত টাকা কমিশন পেল এটা আমাদের বের করতে হবে। তো দেখো, তো এখানে একটা খেয়াল করো যে সে কিন্তু 120 টাকা ছিল বইয়ের মূল্য, 120 টাকা ছিল বইয়ের মূল্য, সে কিন্তু ওই বইটা কত 84 টাকা দিয়ে কিনছে। তাহলে আমরা 84 টাকা বিয়োগ করি, বিয়োগ করার পর আমরা কিন্তু 120 থেকে 84 বিয়োগ করি, তাহলে আমরা পাই হচ্ছে 36। তো দেখো সে কিন্তু 36 টাকা এখানে মানে কমিশন পাইছে, 36 টাকা কমিশন পাইছে। আমরা কিন্তু টাকায় বলে নাই, আমাদেরকে বলছে শতকরা কত কমিশন পেলো, তাহলে আমাদেরকে এই 36কে শতকরায় প্রকাশ করতে হবে, তাই না? এই জন্য আমরা লিখছি, দেখো এই জায়গাতে এই বিয়োগটা আমরা করছি, এই জায়গাতে যে বইয়ের কভারের মূল্য হচ্ছে 120 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 84 টাকা, সে কিনছে হচ্ছে 84 টাকা দিয়ে। অতএব কমিশন 120 থেকে বিয়োগ 84 দিয়ে আমরা দেই, তাহলে এত টাকা আমরা পাই হচ্ছে 36 টাকা। অতএব আমরা লিখতে পারি, দেখো কমিশন ও কভারের মূল্যের অনুপাত আমরা পাই কত? তাহলে যেহেতু কমিশন এবং কভারের মূল্য, আমরা কিন্তু এখানে কভারের মূল্য ছিল কত 120, আর কমিশন হচ্ছে কত 36। তো আমরা লিখতে পারি কি, দেখো 36 অনুপাত হচ্ছে 120। তো দেখো এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে কিন্তু আমরা এটা লিখতে পারি। এবার দেখো আমরা যদি একটু তোমাদেরকে দেখাই ভগ্নাংশ আকারে লিখে, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো দেখো এই জায়গাতে আমি একটু লিখে তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমরা অনুপাতটা কী পেলাম একটু খেয়াল করো, আমি তোমাদেরকে একটু দেখাই। এখানে অনুপাত আমরা পেয়েছি হচ্ছে 36 অনুপাত কত, 36 অনুপাত হচ্ছে 120। তো দেখো এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে কি লিখতে পারি, নিচে হচ্ছে 120 আর উপরে হচ্ছে 36। তো দেখো এবার এটাকে আমরা কাটতে পারি,
তোমরা এটাকে বিভিন্নভাবে কাটতে পারো। আমি আমি আমার মতো কাটছি, যে এখানে যেভাবে কাটছি এভাবে আমি তোমাদেরকে দেখাবো। দেখো এখানে আমরা যদি কাটি তাহলে দেখো 12 একে 12 আমরা পাই, আর এই শূন্যটাকে কেটে দিয়ে এখানে আমরা নামাই দিব, তাহলে 10 12 120। তারপরে দেখো এই জায়গাতে আমরা জানি 12 কে 12 12 দুগুণে 24, 3 12 36। তাহলে আমরা এখানে 3 12 36, আমরা উপরে পাই হচ্ছে 3। তাহলে আমরা পাইলাম কত? 10 ভাগের 3 পেলাম। আমরা কত পেলাম? 10 ভাগের 3 পেলাম। অতএব আমরা লিখতে পারি 3 অনুপাত হচ্ছে 10। তো দেখো আমরা তাই এখানে লিখেছি যে কভার ও কমিশন ও কভারের মূল্যের অনুপাত হচ্ছে 10 ভাগের 3। অতএব এটাকে অনুপাত আকারে যদি আমরা লিখি তাহলে 3 অনুপাত 10 আমরা লিখতে পারি। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার আমাদেরকে যেহেতু শতকরা বের করতে বলছে, এই জন্য আমরা লিখছি দেখো, অতএব শতকরায় কমিশন হচ্ছে, আমরা জানি শতকরা প্রকাশ করতে হলে আমাদের কীভাবে করতে হবে, যেহেতু আমরা কী পেয়েছিলাম, আমরা কিন্তু 3 বাই কত পেয়েছি? 10, অর্থাৎ 10 ভাগের 3 পেয়েছি। এবার এটাকে আমরা শতকরা প্রকাশ করতে হবে। শতকরা প্রকাশ করতে হলে কী করতে হবে সেটা আমি কিন্তু উপরে তোমাদেরকে দেখিয়েছি। আমি আবার এখানে বলি, এখানে দেখো শতকরা যদি আমরা প্রকাশ করতে হয় তাহলে আমরা হর এবং লবকে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো আমরা গুণ 100 এখানে দিয়ে দিলাম, তারপরে দেখো এখানে আমরা গুণ 100 দিয়ে দিব। তো এবার তোমাদের প্রশ্ন হতে পারে আমি এখানে কেন 100 দিলাম না, এই জায়গাতে কেন সেটা করলাম না। দেখো এখানে এই 100টা দেওয়া যে কথা না দেওয়া একই কথা, যেহেতু 100-র মধ্যে আমরা কোনো হাত দেই না, এজন্য কিন্তু 100টা আমি এখানে লিখি না, ঠিক আছে। তো দেখো এই জায়গাতে আমার কী করতে হবে, এই জায়গাতে আমাদের এই 10 দ্বারা এটাকে করতে হবে। দেখো এবার যদি আমরা 10 দ্বারা এই 100কে কাটি তাহলে 10 10কে 100, দেখো 10কে 10 10 10কে হচ্ছে 100, তাহলে আমরা এখানেও কিন্তু 10 পাই, ঠিক আছে। তারপর দেখো এবার 3 10কে 30 আমরা গুণ করলে 30 পাই, আর নিচে 100 আর 100, তাহলে দেখো আমরা 100 ভাগের 100-র মধ্যে কত পেয়েছি, তো আমরা নিচে পেলাম হচ্ছে 100 যা আছে তা, আর উপরে পেলাম হচ্ছে আমরা 30। তো আমরা 30% কমিশন কত, তাহলে মুসান্না কত পার্সেন্ট কমিশন পেয়েছে? মুসান্না কিন্তু 30% কমিশন পেয়েছে, ঠিক আছে। তাহলে উত্তরটা হচ্ছে এই যে, অতএব কমিশন হচ্ছে 30%। আশা করি তোমরা 7 নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 8 নম্বরে যে অঙ্কটা আছে সে অঙ্কটা আমি তোমাদেরকে বোঝাবো। দেখো 8 নম্বরের মধ্যে কী রয়েছে একটু খেয়াল করো। আমরা হুবহু 7 নম্বরের অঙ্কটা যেভাবে করছি 8 নম্বরের অঙ্কটা একইভাবে করব আমরা। হ্যাঁ, একটু খেয়াল করো এখানে কী বলা হয়েছে, যে একজন চাকরিজীবীর মাসিক আয় হচ্ছে 15,000 টাকা, তার মাসিক ব্যয় হচ্ছে 9,000 টাকা, তার ব্যয় ও আয়ের শতকরা কত? অতএব তার মাসিক আয় 15,000 এবং মাসিক ব্যয় হচ্ছে 9,000, এই দুইটার শতকরা আমাদের বের করতে হবে। এখানে বলছে তার ব্যয় ও আয়ের শতকরা কত। তো এই জন্য আমরা লিখছি, দেখো সমাধানের দিকে খেয়াল করো, আমরা লিখছি একজন চাকরিজীবীর মাসিক আয় হচ্ছে 15,000, মাসিক ব্যয় হচ্ছে 9,000, যেটা আমাদেরকে উদ্দীপকে দিয়ে দিয়েছে সেটা আমরা এখানে লিখে দিয়েছি। তাহলে আমরা লিখতে পারি, দেখো ব্যয় ও আয়ের অনুপাত হচ্ছে, আমরা অনুপাত জানি হচ্ছে 9,000 অনুপাত 15,000। তো এটাকে আমরা লিখতে পারি কি, দেখো একটু খেয়াল করো, আমরা লিখতে পারি 9,000, তারপর নিচে হচ্ছে আমরা লিখতে পারি 15,000, ঠিক আছে। এই 15,000 আমরা লিখে দিলাম। এবার এটাকে আমরা কাটাকাটি করতে পারি। তো কাটাকাটি করার জন্য আমি একটা অন্য কালার নিয়ে আসি, তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো আমরা এই শূন্য কাটতে পারি, এই শূন্য কাটতে পারি, এই শূন্য কাটতে পারি, এই শূন্য কাটতে পারি। তাহলে দেখো এবার আমরা যদি করি 6 15 90 আমরা পাই হচ্ছে 6। তারপরে দেখো 10 15 150 আমরা পাই হচ্ছে 10। তো আমরা কী পেলাম, আমরা কিন্তু উপরে এখানে পেলাম হচ্ছে 6 বাই মানে 10 ভাগের 6 আমরা পেলাম। তো দেখো এই যে আমরা পেলাম, এবার এটাকে আমাদের শতকরায় প্রকাশ করতে হবে। শতকরায় প্রকাশ করতে হলে কী জানি করতে হয়, আমরা কী করতে হবে, এবার শতকরা যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে আমরা কী করতে হবে, 6 এর সাথে 100 গুণ করতে হবে, আর 10 এর সাথেও 100 গুণ করতে হবে, যেহেতু শতকরা প্রকাশ করবো। আমরা কিন্তু উপরে এই নিয়ে আলোচনা করেছিলাম। তো দেখো এবার আমরা এই 100টা ধরবো না, এই 100 আমাদের দরকার নেই, আমরা এখানে এতটুকু কাজ করব। দেখো 10 10কে কত 100, আমরা উপরে পাই হচ্ছে 10। তারপরে দেখো যেহেতু আর কোনো কাটাকাটি যায় না, তাহলে এবার দেখো 6 10কে 60, তাহলে শতকরা কত পার্সেন্ট, 60%। কত পার্সেন্ট, 60%। দেখো এটাই কিন্তু আমি এখানে লিখেছি, একটু খেয়াল করো, এই জায়গাতে আমি তাই লিখেছি। এই যে এই জায়গাতে দেখো তাদের ব্যয়ের অনুপাত, আমরা এটা কাটাকাটি করে মাত্র তোমাদেরকে দেখালাম। তারপরে দেখো ব্যয় আয়ের শতকরা যেটা, সেটা আমি মাত্র তোমাদেরকে দেখালাম, যেটা আমি কিন্তু এখানে 100টা লিখিনি, আমি আবার তোমাদেরকে দেখাই। 6 গুণ হচ্ছে 100, তারপরে দেখো 10 গুণ হচ্ছে 100। এই যে 100টা আমি কিন্তু এখানে লিখিনি, তার কারণ কেন লিখিনি, এখানে কিন্তু 100টা যে আমরা ধরি না, এই জন্য আমরা সরাসরি 10-এ লিখে দিয়েছি, এখানে 100টা লিখিনি। তো এবার আমরা কাটাকাটি করি, 10কে 10 10 10কে 100 আমরা পাই হচ্ছে 10, 6 10কে 60, আমরা যদি
মানে গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে 60, অর্থাৎ 60% আমরা পাই। এই দেখো আমরা এখানে উত্তরও কিন্তু 60% পেয়েছি। আশা করি তোমরা 8 নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 9 নম্বরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। তো 9 নম্বরের মধ্যে কী রয়েছে একটু খেয়াল করো। 9 নম্বরের মধ্যে আমাদেরকে বলা হয়েছে কি যে শোয়েবের স্কুলের মাসিক বেতন 200 টাকা। হ্যাঁ, তার মা তাকে প্রতিদিনের টিফিন বাবদ 20 টাকা দেন আর কি। মানে তার মাসিক বেতন হচ্ছে, স্কুলের মাসিক বেতন 200 টাকা, আর তার মা 20 টাকা প্রতিদিন টিফিনের জন্য দেন। হ্যাঁ, মানে মানে দুপুরে একটা খাবে বা টিফিন যাতে করে তার ক্ষুধা লাগলে খাইতে পারে, এক কথায়। কারণ টিফিন বলতে আমরা বুঝি হচ্ছে মাঝামাঝি অবস্থায় যে একটা সময় আমাদেরকে ঘোরাঘুরির জন্য দেয়। হ্যাঁ, হাফ টাইম বলি আমরা এটা। ওই সময় মূলত আমরা টিফিনটা করি। ওই সময় টিফিন খাওয়ার জন্য মূলত তার মা তাকে প্রতিদিন 20 টাকা করে দেয়। তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত? তাহলে বলছে যে তার মা যে তাকে প্রতিদিন 20 টাকা করে টিফিন দেয়, সেই টিফিনটা যে বেতনের মাসিক বেতনের শতকরা কত সেটা আমাদেরকে বের করতে বলছে। একদম সহজ 8 নম্বর অঙ্কের মতো। যেন আমরা লিখছি দেখো যে সমাধানের দিকে খেয়াল করো যে শোয়েবের স্কুলের মাসিক বেতন হচ্ছে 200 টাকা, প্রতিদিন টিফিন হচ্ছে 20 টাকা, যা উদ্দীপকে ছিল সেটা আমরা লিখেছি। তাহলে এবার দেখো প্রতিদিনের টিফিন বাবদ খরচ ও স্কুলের মাসিক বেতনের অনুপাত হচ্ছে আমাদের 20 অনুপাত, মানে 20 বাই হচ্ছে 100, মানে 200, যেহেতু 200 টাকা এখানে, তাহলে 200। তাহলে এবার কিন্তু আমরা অনুপাত, এটা অনুপাতে লিখছি, মানে অনুপাত আমরা জানি 20 অনুপাত কত, 20 অনুপাত হচ্ছে 200, আর এটাকে কিন্তু এভাবে লেখা যায় আর কি। এই জন্য আমি সরাসরি ভগ্নাংশ আকারে লিখে দিয়েছি। এবার আমরা এটা কাটাকাটি করে দেখো 20 একে 20, তারপরে দেখো 10 20 200। তাহলে আমরা কত পাই? আমরা পাই হচ্ছে কত, 10 ভাগের 1 পাই, আমরা এটা পাই। তো এই যে 10 ভাগের 1 পেলাম, এটা হচ্ছে আমাদের তাদের যে টিফিন এবং শোয়েবের হচ্ছে টিফিন এবং প্রতিদিনের মাসিক বেতনের অনুপাত হচ্ছে, আমরা এটা বের করছি যে 1:10। ঠিক আছে? অতএব টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা বের করতে বলছে। তাহলে আমরা কী করতে হবে? একে হর এবং লবের সাথে আমরা 100 গুণ করলে শতকরা বেরিয়ে যাবে। তো দেখো আমরা তাই করছি। দেখো লবের সাথে 100 গুণ করছি, হরের সাথে 100 গুণ করলেও হবে, না করলেও হবে, যেহেতু ওই 100 আমরা ধরি না। এই জন্য আমরা কী করতে হবে? দেখো এবার কাটাকাটি করি। 10 10কে 100 আমরা পাই হচ্ছে 10, এবার 10 দ্বারা দিয়ে আমরা 1কে গুণ করি, তাহলে আমরা 10কে 10ই পাই, অতএব 10 টাকা। অতএব শোয়েবের প্রতিদিনের টিফিন খরচ বাবদ মাসিক স্কুলের বেতনের 10%, অতএব 10% হচ্ছে সে মাসে যে 200 টাকা বেতন দেয়, 200 টাকার বেতনের 10% হচ্ছে তার মাসের টিফিনে খরচ যায়। ঠিক আছে? আশা করি তোমরা 9 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 10 নম্বরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। তো দেখো 10 নম্বরের মধ্যে কী রয়েছে, একদম ইজি। 10 নম্বরের মধ্যে বলছে যে একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 800 জন। বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলো। বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত? একটু খেয়াল করে, একদম সহজ। এখানে বলছে একটা স্কুলের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 800 জন। বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন করে ভর্তি করাইছে, তাহলে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত? দেখো সমাধানের দিকে খেয়াল করে, এখানে আমরা লিখছি শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 800 জন, যেটা উপরে দেওয়া আছে। নতুন শিক্ষার্থী হচ্ছে 5%। তো ব্যাপারটা বুঝবা, নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে কতজন? 5%। এই জন্য আমরা লিখছি দেখো নতুন শিক্ষার্থী ভর্তি হয় 800 এর 5%। তাহলে 800 এর 5% মানে কত? মানে 100/5, তাই না? এটাই তো। তাহলে 800 এর এত পার্সেন্ট, তাই না? তাহলে এবার দিয়ে আমরা এটাকে কাটাকাটি করি, দেখো একদম সহজ। 100 একে 100 আর 800 একে 800। যেহেতু 800 হচ্ছে উপরের সংখ্যা, তাই আমরা 800কে 800 আর 100কে 100 আমরা লিখে দিয়েছি। তাহলে দেখো এবার আমরা নিচে 1 পাই, আর উপরে পাই হচ্ছে 5 আর হচ্ছে 8। যেহেতু আমরা আর কাটাকাটি জানি, তাহলে আমরা 5 আর 8-এ গুণ করে দেবো, তাহলে 5 8 40। অর্থাৎ নতুন আমাদেরকে বলছে যে বর্তমান ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত। তাহলে আমরা লিখতে পারি যে এই জায়গাতে নতুন ভর্তি হয়েছে হচ্ছে 40 জন। যেহেতু নতুন 40 জন ভর্তি হয়েছে, আর আমাদের স্কুলে ওই স্কুলের মধ্যে 800 জন ছিল, তো এবার আমরা 800 তার সাথে 40 যোগ করে দিলে আমাদের কত হয়? 840 হয়। তাহলে বর্তমান ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 840 জন। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। যেন আমি লিখছি দেখো, অতএব বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 800 যোগ 40 ইকুয়াল টু হচ্ছে 840 জন। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 11 নম্বরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। 11 নম্বর অঙ্কটা একদম সহজ, আসলে 2 লাইনের অঙ্ক, এগুলো তোমরা পারবা। এখানে বলছে দেখো একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত। ওই একই অঙ্ক,
তারপর বলছে যে কতজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তাহলে এখানে বলছে যে একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত ছিল। তাহলে কতজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল? তাহলে 5%, 200 জনের মধ্যে 5%। তাহলে এখানে আমরা কি করতে হবে? একইভাবে 10 নম্বর অঙ্কটা যেমনি করছি এমনি করবো আমরা। দেখো আমি এই জায়গাতে লিখছি যে শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 200 জন, অনুপস্থিত ছিল হচ্ছে 200 এর 5%, তাই না? উপরে তাই দিছে। অর্থাৎ আমরা লিখতে পারি যে 200 এর 5% মানে হচ্ছে কি 200 এর হচ্ছে 5% মানে 100 এর 5, ঠিক আছে? 100 এর 5। তাহলে এবার আমরা কাটতে পারি এই জায়গাতে 100 কে 100, 200 কে 200। তাহলে এখানে দেখো আমরা এবার কাটাকাটি এই জায়গাতে আমরা করতে পারি 5 দুগুণে 10। হ্যাঁ, তাহলে আমরা কত পেলাম? 10 জন। তাহলে এই জায়গাতে হচ্ছে 10 জন অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আমরা 10 জন পেলাম। তাহলে এবার আমাদেরকে বলছে তার উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত। এখানে বলছে আমাদের এখানে চাইছে কিন্তু যে কতজন উপস্থিত ছিলেন। তো আমরা অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পেলাম কত? 10 জন, ঠিক আছে? এই 10 জন থেকে যদি আমরা কী করি, আমরা মোট যে 200 জন ছিল 200 জনের থেকে যদি আমরা 10 বিয়োগ করে দেই, 200 জনের থেকে যদি আমরা 10 বিয়োগ করে দেই তাহলে আমরা পাই হচ্ছে 190। তাহলে অনুপস্থিত 10 জন আমরা বিয়োগ করলে আমরা 190 জন পাই। অর্থাৎ 190 জন উপস্থিত ছিল। এই জন্য আমরা লিখছি দেখো অতএব উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 200 বিয়োগ 10 ইকুয়ালটু হচ্ছে 190 জন। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। 11 নম্বর অঙ্কটাও খুব সহজ। তারপরে দেখো 12 নম্বর অঙ্কটার মধ্যে কী রয়েছে একটু খেয়াল করো। 12 নম্বর অঙ্কটার মধ্যে আমাদের এখানে বলা হয়েছে যে জাহেদ 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল। বইটির প্রকৃত মূল্য কত? দেখো এবার আমি তোমাদেরকে একটা জিনিস তোমাদেরকে এখানে বলতেই হয় যে ক্রয় মূল্য যদি আমি তোমাদেরকে একটু এখানে লিখি, ক্রয় মূল্য আর লিখলাম হচ্ছে বিক্রয় মূল্য, ঠিক আছে? আমি জাস্ট সংক্ষেপে বিক্রয় মূল্য লিখে দিলাম, সংক্ষেপে লিখলাম আর কি। দেখো বিক্রয় মূল্য আমি লিখলাম। এবার দেখো ক্রয় মূল্য যদি কম মানে ক্রয় মূল্য যা আছে তার চেয়ে বিক্রয় মূল্য যদি বেশি হয়, ক্রয় মূল্য যা আছে তার চেয়ে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হয়। দেখো এখানে কি বলা হয়েছে 18 নম্বর অঙ্কের মধ্যে। এখানে বলা হয়েছে যে জাহেদ 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল। বইটির প্রকৃত মূল্য কত? দেখো এই জায়গাতে আমি লিখছি দেওয়া আছে 10% কমিশনে বইটির ক্রয় মূল্য হচ্ছে 180 টাকা, যেটা উপরে দেওয়া আছে আমাদের। এজন্য আমরা লিখছি যেহেতু বইটির মূলত প্রকৃত মূল্য কত আমরা জানি না, এজন্য আমরা লিখছি যে মনে করি বইটির প্রকৃত মূল্য হচ্ছে 100 টাকা। আমরা মনে করে নিছি এটা। আচ্ছা, এবার সে কিন্তু 10% কমিশনে বইটা ক্রয় করছে। অতএব আমরা লিখতে পারি অতএব 10% কমিশনে বইটির মূল্য হচ্ছে 100 বিয়োগ 10। যেহেতু সে 10% কমিশন পাইছে তাহলে 100 টাকার থেকে 10 টাকা বাদ যাবে। তাহলে আমরা বাদ গেলে বিয়োগ পাই, তাহলে পাই হচ্ছে 90 টাকা, তাই না? তাহলে 90 টাকা আমরা পেলাম। তারপর অতএব প্রকৃত আমরা কিন্তু ক্রয় মূল্য কত পেলাম? ক্রয় মূল্য 90 টাকা পেলাম। আর প্রকৃত মূল্য কত ছিল? 100 টাকা। তো আমরা লিখতে পারি অতএব প্রকৃত মূল্য অনুপাত ক্রয় মূল্য। তাহলে 100 অনুপাত 90। যেহেতু আমরা দেখো ক্রয় মূল্য 90 টাকা পেয়েছি আর আমরা ওই জায়গাতে 100 টাকা ধরেছি প্রকৃত মূল্য, ঠিক আছে? তাহলে এইটার যদি আমরা লিখি তাহলে দেখো আমরা কিন্তু প্রকৃত মূল্য বাই হচ্ছে ক্রয় মূল্য যেগুলো আমরা এটা লিখতে পারি অনুপাত আকারে লিখে আমরা এই অনুপাতটাকে আমরা ভগ্নাংশ আকারে করছি। এবার দেখো আমরা যদি এটাকে কাটাকাটি করি, এখানে নিচে হচ্ছে আমাদের 90 আর উপরে হচ্ছে আমাদের কত? 100। তাহলে দেখো এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাই? 9 10 কে 90, 10 10 কে 100। তাহলে আমরা পাই কত? উপরে পাই হচ্ছে 10, নিচে পাই হচ্ছে আমরা 9। তাহলে আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। এই জায়গাতে দেখো এই জায়গাতেও আমি কিন্তু তাই বের করেছি। এই জায়গাতে একটু খেয়াল করো, উপরে পেয়েছি আমরা 10, নিচে পেয়েছি হচ্ছে আমরা 9, ঠিক আছে? এবার আমরা বাকি অংশতে চলে যাই। বাকি অংশটা আমাদের উপরে রয়েছে। দেখো একদম সহজভাবে আমি তোমাদেরকে অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করতেছি। আশা করি তোমরা যদি একটু মনোযোগ দিয়ে অঙ্কগুলো বুঝতে পারবা। তো দেখো আমরা কিন্তু এখানে তাই পেয়েছিলাম। তো আমাদের কিন্তু মূলত এটার প্রকৃত মূল্যটা আমাদের বের করতে হবে। বইটির প্রকৃত মূল্য কত ছিল? দেখো আমরা কিন্তু এখানে প্রকৃত মূল্য সমান সমান যা পেয়েছিলাম যেগুলো হচ্ছে ক্রয় মূল্য, মানে এটাকে আমরা আড়াআড়ি গুণ করছিলাম উপর ওই জায়গার থেকে। দেখো আড়াআড়ি যেহেতু আমরা প্রকৃত মূল্যটা বের করবো, এবার আমরা কী করতে পারি? এই জায়গাতে দেখো আমরা যা আছে তা লিখে দিলাম। আর ক্রয় মূল্য ছিল 180 টাকা, তাই না? ওই আমরা কিন্তু উদ্দীপকে দেখেছিলাম ক্রয় মূল্য 180 টাকা। তাহলে এবার দেখো এই জায়গাতে আমরা কাটাকাটি করতে পারি। যেহেতু 120টা হচ্ছে উপরের সংখ্যা, তাহলে দেখো 9 কে 9, 9 দুগুণে 18 আর 0 0। আমি একটু কাটাকাটি তোমাদেরকে বুঝাই। দেখো উপরে আছে আমাদের 10, নিচে হচ্ছে 9, আমরা তাই পেয়েছিলাম ওই নিচে দেখেছি। তারপর হচ্ছে দেখো ক্রয় মূল্যটা আমাদের আসলে হচ্ছে 180, ঠিক আছে? যেহেতু 180টা হচ্ছে উপরের সংখ্যা, যেহেতু মনে মনে আমরা এখানে একটা 1 ধরতে পারি, তাহলে দেখো এই জায়গাতে এই 9 দুগুণে কত? 18, 2 পাইলাম আর 0 0 এখানে কাটাতে আমরা 0 বসাই দিলাম আর 9কে আমরা 9 দিয়ে দিলাম। তাহলে দেখো এবার আমরা যদি এখানে কী করি,
এখানে আর কিন্তু কাটাকাটি যায় না, তাহলে আমরা কী করব, এই 10 আর হচ্ছে এই 20 গুণ করে দিব। গুণ করলে আমরা পাই হচ্ছে 10 20 200। তো আমরা কিন্তু এখানে 200 টাকা, অর্থাৎ প্রকৃত মূল্য ছিল কত বইটির, 200 টাকা। ঠিক আছে, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। দেখো আমি উত্তরটা এখানে পেয়েছি, অর্থাৎ বইটির প্রকৃত মূল্য হচ্ছে 200 টাকা। এবার দেখো আমি তোমাদের 13 নম্বরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। 13 নম্বরের অঙ্কটা কী রয়েছে একটু খেয়াল করো, একটা সৃজনশীল অঙ্ক। দেখো এখানে 13 নম্বরের অঙ্কটার মধ্যে বলা হয়েছে যে একটা সৃজনশীল অঙ্ক, কিন্তু আর অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে বলছে দেখো, কলার দাম 14 সমস্ত 7/2% কমে যাওয়ায় 420 টাকায় পূর্ব অপেক্ষায় 10টি কলা বেশি পাওয়া যায়। দেখো এখানে বলছে যে কলার দাম 14 সমস্ত 7/2% কমে যাওয়ায় 420 টাকায় পূর্ব অপেক্ষায়, মানে পূর্বে যে কলাটা, মানে 420 টাকায় যতটা কলা পেত, তার এখন বর্তমানে সেটা 10টি কলা ওই টাকায় বেশি পাচ্ছে। তো এখানে বলছে ক নম্বরের দিকে যে একটি সংখ্যার 14 সমস্ত 7/2% = 10 হলে, যদি একটি সংখ্যা কি হয়, 14 সমস্ত 7/2% = 10 হয়, সংখ্যাটি নির্ণয় করো। তাহলে সংখ্যাটি কত আমরা জানি না, কিন্তু এজন্য আমরা এখানে লিখছি দেখো ক নম্বরের মধ্যে, মনে করি সংখ্যাটি হচ্ছে ক। হ্যাঁ, তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, যে ক এর এত এত বলে দিছে, কিন্তু তো আমরা লিখছি দেখো প্রশ্ন মতে ক এর 14 সমস্ত 7/2%। দেখো এই 14 সমস্ত 7/2 যে 2% আছে, এটা অপকৃত, মানে মিশ্র অবস্থায় আছে, এটাকে আমরা অপকৃত করে নিতে হবে। যদি আমরা অপকৃত করতে যাই, তাহলে কিন্তু আমরা পাই হচ্ছে, এই যে দেখো এটা পাই হচ্ছে 7/100। সেটা কীভাবে পাই একটু খেয়াল করো, আমাদের আছে হচ্ছে 14 সমস্ত 7/2। দেখো এই যে আমরা 14 দ্বারা যদি 7কে গুণ করি, তাহলে আমরা পাই হচ্ছে 98। 98 সাথে যদি আমরা এই 2 যোগ করি, তাহলে আমরা পাই কত, 2 যোগ করি, তাহলে আমরা পাই হচ্ছে 100। তাহলে দেখো এবার আমরা 100 পেলাম, তো আমরা পাই হচ্ছে 7/100। দেখো আমরা কিন্তু তাই এখানে পেয়েছি 7/100। হ্যাঁ, গুণ হচ্ছে এখানে দেখো নিচে আমাদের আছে, এরপর আরেকটা এই জায়গাতে আমরা যেহেতু শতকরা এটা পার্সেন্ট দেওয়া আছে, দেখো এখানে পার্সেন্ট দেওয়া আছে, তাহলে আমরা কিন্তু এখানে তাই লিখছি পার্সেন্ট, যেহেতু পার্সেন্ট দেওয়া আছে। ঠিক আছে, আমরা পার্সেন্ট মানে হচ্ছে 100 বুঝি, তাই 100/1 আমরা লিখে দিয়েছি। ঠিক আছে, এবার দেখো সমান সমান সামনে 10, সে 10 কিন্তু রয়ে গেছে। তো দেখো আমি তোমাদেরকে এই ব্যাপারটা আবার এখানে দেখাই। তো এটাকে আমরা আমাদের এখানে মিশ্র ভগ্নাংশ ছিল, সেটাকে আমরা অপকৃত ভগ্নাংশ করেছি, আর যেহেতু পার্সেন্ট আছে তাই আমরা 100/1 দিয়েছি, = 10-এর 10। ঠিক আছে, যেহেতু = 10 এখানে রয়েছে, দেখো এই জায়গাতে 10 আছে, এই জন্য আমরা এখানে 10 দিয়ে দিয়েছি। ঠিক আছে, একদম সহজভাবে আমি তোমাদেরকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে দেখো আমরা কিন্তু অবশেষে কি পেলাম, অবশেষে আমরা যে এই জিনিসটা কিন্তু এখানে পেয়ে গেলাম, এতটুকু আমরা কিন্তু পেয়ে গেলাম। এবার দেখো বা ক এর, দেখো এই জায়গাতে এই 100 আর এই 100 কেটে দিতে পারো, যদি কেটে দাও তাহলে কত পাও, নিচে পাওয়া হচ্ছে 7 আর উপরে পাওয়া হচ্ছে 1। দেখো আমরা তাই করছি, এখানে ক এর 7/1 = হচ্ছে এই 10, এই 10 আমরা এখানে দিয়ে দিয়েছি। এবার দেখো আমরা এবার যেহেতু এর মানে আমরা জানি এর হচ্ছে গুণ, এর কাজ হচ্ছে গুণ। ঠিক আছে, তাহলে আমরা কী করতে পারি, দেখো ক এর নিচে মনে মনে আমরা একটা 1 ধরি, কথার কথা, তাহলে দেখো ক 1 এর সাথে আমাদের গুণ করতে হবে। তাহলে ক আর 1 যদি আমরা গুণ করি, তাহলে আমরা ক পাই। তারপরে দেখো নিচে যে 7 আছে, আমরা 7 পেয়েছি। তো দেখো এই জায়গাতে 7/ক = যে 10 আছে, আমাদের 10 আমরা এখানে লিখে দিয়েছি। তাহলে আমাদেরকে এখানে বলা হয়েছে যে সংখ্যাটি কত। তাহলে আমরা কিন্তু সংখ্যাটি কত পেয়েছি এবার একটু খেয়াল করো, একদম সহজ। তো আমরা এখানে পেয়েছি কত, এখানে পেয়েছি হচ্ছে ক/7, 7/ক = 10। এবার দেখো এবার এটাকে আমরা 10 এর নিচে মনে মনে একটা দিয়ে আমরা 1 ধরি, তাহলে দেখো ক 1 এ ক আর 7 10 এ 70। তাহলে দেখো ক সমান সমান আমরা 70 পাই, অর্থাৎ সংখ্যাটি হচ্ছে 70। আশা করি তোমরা ক নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের খ নম্বরে যে অঙ্কটা আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো ক নম্বরের অঙ্কটা কী বলা হয়েছে আমরা একটু এখানে আগে পড়ে যাই। এখানে বলছে প্রতি ডজন কলার বর্তমান দাম কত। যেহেতু আগে কিন্তু যেই 420 টাকায় যে কলা কিনতো, এখন তার থেকে 10টা কলা বেশি পাওয়া যায়, তাহলে প্রতি ডজন কলার বর্তমান মূল্য কত, তাহলে সেটা আমরা এখন দেখব। একটু খেয়াল করো, খ নম্বরের অঙ্কটা একদম সহজভাবে তোমাদেরকে সমাধান করার চেষ্টা করব। দেখো এখানে কি বলছে, যে কলার দাম এত কিন্তু আমরা দেখছি কমে গেছে, এটা উদ্দীপকে দেওয়া ছিল। তাহলে 100 টাকায় কমে যায় হচ্ছে এত বা এত, যেটা আমরা বের করছিলাম, মানে অপকৃত ভগ্নাংশ করেছিলাম এত। অতএব 1 টাকায় কমে যায় হচ্ছে
এত মানে এই যে 100/7 আছে তার সাথে আমরা উপরে এই 100 দিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে আমরা লিখছি কি দেখো, এই জায়গাতে এই 100 আমরা নিয়ে আসলাম, তাহলে 7 গুণ 100 আর উপরের এই 100, এই 100 আমরা রেখে দিলাম। তাহলে দেখো অতএব আমাদের 420 টাকায় কলা কমছে, তো 420 টাকায় এবার আমরা লিখছি 100 গুণ 420 আর নিচে যা আছে তা আমরা লিখে দিয়েছি। এবার দিয়ে আমরা কাটাকাটি করি, দেখো একদম সহজভাবে যদি আমরা কাটাকাটি করি, আমি একটু তোমাদেরকে কাটাকাটিটা এখানে দেখাই। উপরে আছে আমাদের 100 গুণ হচ্ছে 420 আর নিচে হচ্ছে আমাদের 7 গুণ হচ্ছে 100। দেখো এই 100 আর এই 100 আমরা কেটে দিতে পারি। তারপর দেখো এই জায়গাতে যদি আমরা কাটি, আমরা 7-এর নামটা দিয়ে পড়ি, দেখো 7-এর নামটা দিয়ে আমরা পড়ি, তবে 6-7-42 আমরা কী করতে পারি, এই 7 আর 6-7-42 কাটলাম, সামনে একটা শূন্য আছে, শূন্যটা আমরা কেটে দিয়ে এখানে বসিয়ে দিলাম। তাহলে আমরা এখানে কী পাইলাম, আমরা কিন্তু এখানে 60 পেলাম। অতএব এখানে হচ্ছে কমছে কত, 60 টাকা, ঠিক আছে? তাহলে আমাদেরকে বলছে যে 1 ডজন কলার দাম মানে বর্তমানে 1 ডজন কলার দাম কত? তাহলে প্রশ্ন অনুসারে, প্রশ্নের মধ্যে যেটা বলছিল যে 10টি কলার বর্তমান দাম হচ্ছে কত, 10টি কলার বর্তমান দাম কিন্তু আমরা 60 টাকা পেয়েছি। অতএব একটি কলার বর্তমান দাম এখানে হচ্ছে দেখো 60 বাই কত, তোমার 10/60। অতএব এখানে আমরা এখানে যদি কাটাকাটি করি 60 তো এই জায়গাতে 10-এর, তো দেখো 10/60 যদি আমরা কাটাকাটি করি এখানে, তাহলে দেখো এই 6-10কে 60 আমরা পাই হচ্ছে 10। তো আমরা এখানে কিন্তু 6-10কে 60 আমরা পাই হচ্ছে 6, যেহেতু আমরা এখানে 10 আছে আমাদের, 6-10কে 60 আমরা পাই হচ্ছে 6, তো আমরা এখানে 6 টাকা লিখে দিয়েছি, ঠিক আছে? তো এবার আমরা কিন্তু এই জায়গাতে 6 টাকা পেয়ে গেলাম। তাইলে এবার আমাদেরকে 1 ডজনের কথা বলছে, তো আমরা লিখছি যে আমরা জানি 1 ডজন সমান সমান হচ্ছে 12টি। তো 12টি কলার বর্তমান মূল্য হচ্ছে কত, যেহেতু 6 টাকা এখানে আমরা এখানে বলছে কি দেখো বর্তমান 60টা কলা 6 টাকা হয়, তাহলে দেখো এই জায়গাতে আমরা এই জায়গাতে দেখছি যে 12টি কলার বর্তমান দাম হচ্ছে 6 গুণ 12 টাকা ইজ ইকুয়াল টু 6/72। অর্থাৎ প্রতি ডজন কলার দাম হচ্ছে 72 টাকা। এই 72 টাকা হচ্ছে প্রতি ডজন কলার দাম। একদম সহজ না অঙ্কটা, একদম সহজ। তারপরে দেখো আমাদেরকে গ নম্বরে কী বলছে সেটা একটু আমি দেখি। এখানে গ নম্বরে কী বলা হয়েছে একটু খেয়াল করো। এখানে বলছে প্রতি ডজন কলার দামের বিক্রি করলে এত% লাভ হতো। তাহলে বলছে কি যে প্রতি ডজন কলা, তাহলে দেখো এবার গ নম্বরে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে দেখো প্রতি ডজন কলা কত দামে বিক্রি করলে এত% লাভ হতো। আমাদেরকে বলা হয়েছে যে প্রতি ডজন কলা কত টাকায় বিক্রি করলে 33/3 লাভ হতো। তো এটা আমরা এবার নিচে চলে যাই, একদম সহজ অঙ্ক, হ্যাঁ ওই অঙ্কটার মতো একদম সহজ। দেখো এই জায়গাতে আমাদেরকে বলা হয়েছে যে এত% লাভ হতো বলছিল, হ্যাঁ। তাহলে কলার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হয় হচ্ছে, এইটাকে আমরা অপকৃত ভগ্নাংশ করে নিয়ে আমরা এটা পেয়েছি, টোটাল কথা হচ্ছে এটা, হ্যাঁ। অতএব 1 টাকায় যদি ক্রয় মূল্য 1 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে হচ্ছে কত, বিক্রয় মূল্য হবে হচ্ছে এই জায়গাতে 400, এই যে 400 আমরা উপরে দিয়ে দিলাম, তারপর দেখো 3 আর এখানে কিন্তু এই 100টা আমরা নিচে দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এটা, আমি আবার বলি, এটা কিন্তু আমরা অপকৃত ভগ্নাংশ করে পেয়েছি, এটা কিন্তু আমি অপকৃত ভগ্নাংশ করে পেয়েছি, এইটাকে তোমরা কিন্তু অপকৃত ভগ্নাংশ করে নিবা, ঠিক আছে? তারপর দেখো এবার অতএব যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে 72 যদি 72 টাকায় বিক্রি মানে 72 যে ক্রয়মূল্য যদি 72 টাকা হয়, ক্রয়মূল্য যদি 72 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে হচ্ছে কত, ওই তার সাথে 72 গুণ, দেখো আমি একটু তোমাদেরকে বলি, 400 গুণ হচ্ছে 72 আর নিচে হচ্ছে 3 গুণ হচ্ছে 100। তাহলে দেখো এবার আমরা এটাকে একটু খেয়াল করতে হবে, একদম সহজভাবে এটাকে আমরা কাটাকাটি করি, দেখো 100 একে 100, 4 100 400 আমরা এখানে 4 পাই। তারপরে দেখো এই জায়গাতে আমরা যদি এটাকে কাটাকাটি করি, তাহলে 3 দ্বারা দিয়ে আমরা কাটি, দেখো 3 একে 3 দিলাম আমি এখানে, তো 3 দুগুণে কত, 6 পাইলাম। এটা দেখো আমি এখানে, তাহলে আমরা যদি 3 দ্বারা কাটি, 3 দুগুণে 6 আমরা 2 পাই, তাহলে এখানে 7 আছে, আমরা 6 দিয়ে চলে যায়, তাহলে আমরা 1 পাই, 1 মনে 2-এর সামনে মনে মনে নেই, তাহলে হয় 12, তাহলে 3 4 12 আমরা পাই হচ্ছে 24। দেখো আমরা কিন্তু কাটাকাটি করলে উপরে 24 পাই, তাহলে দেখো 3 একে 3, 3 24 72 পাই আমরা, ঠিক আছে? তাহলে দেখো এবার আমরা এই জায়গাতে পাইলাম হচ্ছে 4, তাহলে 4 আর 24 গুণ করো, 4 আর 4 24 কত, 4 24 যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 96। দেখো এই জায়গাতে 96 টাকা।
অর্থাৎ প্রতি ডজন কলা ৯৬ টাকা বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হবে। আশা করি তোমরা ১৩ নম্বর অঙ্কটাও বুঝতে পেরেছো। তো সেক্ষেত্রে আমি আশা করি আমি যে অঙ্কগুলো এখন তোমাদের সমাধান করলাম, আমি আশা করি তোমরা A to Z অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি তোমরা আমার অঙ্কগুলো না বুঝে থাকো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবা। আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।